চোখের পলকে সময় কেটেছে পুরো একটা মাস। এরই মধ্যে পাল্টেছে অনেক কিছুই। অয়নশিয়া দুজনেই তাদের অসুস্থতার চূড়ান্ত দুর্গতি পাড়ি দিয়ে এখন প্রায় সুস্থ। প্রিয়ার মাঝখানে অ্যাডমিশন ছিল, এরই মধ্যে ভর্তির কার্যক্রমও শেষ হয়েছে। অয়নকে নিয়ে আসা হয়েছে চৌধুরী বাড়িতে। শিয়া প্রিয়াকে নিয়ে তার বাবা মা ফিরেছেন তাদের বাড়িতে। রাতুল, রাকিবরা সকলে কটেজেই থাকছে। আকাশের হয়ে গেছে বেশি ব্যস্ততা, একবার ঢাকা একবার চট্টগ্রাম। যদিও শুধু এই ঘন ঘন এখান থেকে ওখানে যায়নি, এটাই বেশি সমস্যা। তাছাড়া কাজের প্রেশার অয়নের অনুপস্থিতিতে রাতুলরা ঠিক সামলে নিয়েছে। ওদের মতো বন্ধু থাকতে আকাশের এত প্রেশারই হচ্ছে না। তাদের প্রজেক্টের কাজ চলছে একদম পুরো দমে। আকাশ বাড়ি এসেছে 3 দিন হলো। অয়নের কিছু চেক আপ করানোর ডেট ছিল, কাল সকালে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। অয়ন এখন বেশ হাঁটাচলা করতে পারছে, ওদিকে শিয়াও তাই। বিকেলে বেলা ছাদে চেয়ারে বসে কফি খাচ্ছে সে। রোদ পড়ে গেছে, গরমও তেমন একটা নেই। কানে এলো ভাই বোনদের হইচইয়ের আওয়াজ। সিঁড়ি বেয়ে আসছে সবগুলো, হয়তো হলো তাই। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল বোনগুলোকে। আরশি ছুটে এসে ভাইয়ের পাশেই বসল। আয়াত, এরিন, ওদের হাতে ফুল গাছের চারা। আরশি হাসি মুখে ভাইকে বলল, বড়দা ভাই আসছে। আকাশ আতকে তাকালো সিঁড়ি কোঠার দিকে, কাউকে দেখতে পেল না। আরশির দিকে প্রশ্নসূচক তাকাতেই আরশি ব্যস্ত হয়ে বলল, আরব ধরে নিয়ে আসছে লিফটে। মাথা নাড়ল আকাশ। মিনিট 5 মধ্যে দেখা গেল অয়নকে। বাপাসের হাত আরব ধরে আছে। অয়ন চোখ মুখ কুঁচকে নিল আলোয়। এতগুলো দিন সম্পূর্ণ ঘরের ভিতরে, বিধায় হুট করে দিনের আলো চোখে লাগছে। আকাশ উঠে ভাইয়ের আর এক পাশের হাত ধরে নিয়ে এসে বসালো চেয়ারটায়। অয়ন আরাম করে বসলো। আকাশের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, নিজেকে বয়স্ক বয়স্ক লাগছে বুঝলি। আকাশ নিজেও হাসে। আর সে ছটফট করে উঠে গিয়েছে বোনেদের কাছে। আরবকে কিছু একটা দরকারে হাতের ইশারায় ডাকছে। আরব উঠে গিয়ে যোগ দিল তাদের সাথে। অয়ন আয়েশ করে বসল, শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল। বিকেলটা সুন্দর বল, অভাবনীয় লাগছে। এ দুনিয়ার আলো আর যে দেখতে পাবো আশা ছিল না। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে রয়, মুখে কিচ্ছু বলে না। তারা কি ভেবেছিল অয়নকে ফিরে পাবে আবার তাদের মাঝে? যখন ডাক্তার শেষবার বলল পালস নেই, তখন কি অবস্থা হয়েছিল সবার ভাবা যায়। অয়ন ভাইয়ের মনের কথাটা যেন ধরতে পারল। ধীরে ধীরে ব্যান্ডেজহীন বা হাতটা ভাইয়ের কাঁধে রাখল। হায়াত ছিল বল, না হলে এতক্ষণে। অয়ন হাতের ইশারে উপরের দিকে দেখালো। আকাশ হেসে ফেলল। সে যাই ভয় কিন্তু পেয়েছিলাম ভাইয়া। অয়ন মৃদু হাসে, জানে সেটা সে। যখন জ্ঞান ফিরেছিল তখন দেখেছিল বাড়ির মানুষের আর্তনাদ। শিয়ার খোঁজ জানতে চাচ্ছিল বারবার। প্রায় 3 দিন অবধি তাকে জানানো হয়নি শিয়ার কথা। যদি শিয়ার ওই অবস্থার কথা শুনে আবার ভালো মন্দ কিছু ঘটে। অবশেষে অয়নের অবস্থা যখন আরও একটু উন্নতি হলো, আর আল্লাহর অশেষ রহমতে যখন শিয়াও বিপদমুক্ত হয়ে জ্ঞান ফিরল, তখন দুজনকে জানানো হয়েছিল দুজনের কথা। শিয়ার এই অবস্থার কথা মাথায় আসলেই গা শিউরে ওঠে অয়নের। মেয়েটা কতটা মানসিক চাপের মধ্য দিয়েই গেছে। সামনে প্রচুর ফুলের গাছ লাগানো, ভাই বোনগুলো আরও লাগাচ্ছে। আকাশ অয়নের দৃষ্টি ওদিকে হলেও মন দিয়ে একে অপরের কথা শুনছে। কাল চট্টগ্রাম যাবি? হ্যাঁ, মিস্টার ডিজুসা আসবেন, মিটিং অ্যাটেন্ড করতে হবে। মাথা নাড়ে অয়ন। শিয়াকে দেখে আসতে ভাইকে তার বলতে হবে না। আকাশ সমান তালে শিয়াকেও খেয়ালে রেখেছে। ট্রিটমেন্টের যাবতীয় দৌড়াদৌড়ি নিজেই করছে। আকাশ স্বাভাবিক গলায় বলল, শিয়ার বাবা মা তোমাদের বিয়ের কথা বলছিল। শিয়াও বলছিল, কিন্তু ওদের বাবা মা তো 1 মাসের জন্য এসেছিল, ছুটি শেষ কোনো মতে, আর 13 দিনের ছুটি ম্যানেজ করেছে। চাচ্ছিল এর মধ্যে যদি তোমাদের বিয়েটা হয়ে যায় তাহলে নিশ্চিন্তে যেতে পারে তারা। মুখ চোখ ভার করে তাকালো আকাশের দিকে।
আমাদের বাড়িতে কথা বলেছিস? আকাশ মাথা নাড়ে মৃদু হেসে দু পরিবারের সাথেই কথা হয়েছে। 6 বছর আগে ঘটা ভুল বুঝাবুঝি ক্লিয়ার করেছে দুই পরিবারের কাছে সব প্রমাণ সহ। অপরাধ বোধে তাদের মা আমিনা চৌধুরী এতদিন অয়নের সামনে শিয়ার কথাটা তোলেনি, আর না তো অয়ন নিজে তুলেছে। খানিকটা অভিমান থেকে যদিও আকাশের মুখে, সেসব শুনে যেন বুক থেকে পাথর নামলো। যখন শুনেছিল সেদিন সত্যিই শিয়ার বিয়ে ছিল, মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তার। এত অসহায় সে বোধহয় এর আগে বোধ করেনি কখনো। সেদিন তার অভিমানিনী নিশ্চয়ই কতটা মানসিক যন্ত্রণায় ছিল। হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার পর তাদের সামনাসামনি দেখা হয়নি, যা কথা হয় ভিডিও কলে। অয়নর তো ইচ্ছে করে ছুটে চলে যেতে, পারে না শরীরের জন্য। যদিও এখন সে অনেকটা ফিট, তবু আরও 2 মাস টোটালি রেস্টে থাকতে হবে। আকাশ হেলান দিয়ে বসে চেয়ারে, ভাইয়ের দিকে ফিরে বলে, মা বলেছে কাল শিয়ার বাবা মেয়ের সাথেও কথা বলে আসতে। তাদের সুবিধা অনুযায়ী ডেট ফিক্সড করলে আমরা যাব কথা বলতে। শিয়া বিছানায় হেলান দিয়ে বই পড়ছিল একটা। এক গাদা শুকনো কাপড় ছাদ থেকে তুলে নিয়ে ঘরে ঢুকলো প্রিয়া। আলনার ওপর রাখলো সেসব। মাগরিবের আজান হচ্ছে, জামা কাপড় পরে ভাঁজ করবে। বোনের পাশে এসে বসলো সে। এখন শরীর কেমন? একগাল হাসলো শিয়া, বোনের গালে হাত রাখলো। খুব ভালো। আর ভালো হবে? একটা সুসংবাদ আছে। শিয়া ভুরু উঁচোয় জিজ্ঞাসা সূচক প্রশ্ন করে। প্রিয়া ঠোঁট উল্টায় বাঁকা গলায় বলে, আগে টাকা দে। কিসের টাকা? এত বড় সুসংবাদ দেব, এটা পাওয়া আমার। দে আগে, সুসংবাদ মনে হলে ভেবে দেখব। প্রিয়া ভেংসি কাটে, বাঁকা গলায় বলে, না দিলে খবর আছে। বেশ তো, আগে শুনি। প্রিয়া হাত বাড়িয়ে বালিশটা কোলে এনে পা ভাঁজ করে বসল। মাথার চুলগুলো খুলে দিল। বিকেল করে গোসল করায় এখনো শুকোয়নি চুল। গরমের মধ্যে ছাদে যাচ্ছিল, তাই বেঁধে রেখেছিল। গম্ভীর গলায় বলল, অয়ন ভাইয়ের বাড়ির সবাই আসছে কাল। হা হয়ে গেল শিয়া। আসছে মানে? কই, একটু আগেও তো অয়নের সাথে কথা হলো, বলেনি তো একবার? তোকে কে বলল? বাবা কথা বলছিল, আমি ছাদ থেকে আসার সময় শুনলাম। আর কিছু প্রশ্ন করার আগেই দরজায় কড়া পড়ল। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন আনিসুর রহমান আর রেনুকা রহমান। গোটা একটা মাস আনিসুল সাহেব মেয়ের থেকে দূরে দূরে থেকেছেন তীব্র অপরাধ বোধে। মেয়ে ঘুমালে এসে বসে থাকতেন মাথার কাছে। আজকে বাবাকে দেখে চোখে পানি চলে এলো শিয়ার। আনিসুল রহমান চেয়ার টেনে মেয়ের কাছে বসলেন। রেনুকা বিছানায় মেয়ের মুখের দিকে তাকিয়ে অসহায় গলায় বললেন, বাবার ওপর এখনো রেগে আছো মা? কেঁদে ফেলল শিয়া। দুদিকে মাথা নাড়ল সজোরে। মাথায় হাত বুলালেন তিনি। ক্ষমা করে দিও আমাকে, সেদিন আমার জন্য অত বড় একটা ঘটনা ঘটে গেল। শিয়া বাবার দুহাত নিজের মুঠোর মধ্যে নিল। কোনো মতে কান্না থামিয়ে বলল, তোমার কোনো দোষ নেই বাবা। এ পৃথিবীতে আমার যদি সবচেয়ে কেউ ভালো চায়, সেটা তুমি আর মা। একটা বোঝার ভুল ছিল ওটা। কোনো দোষ করনি তুমি বাবা। আনিসুল রহমান মাথা নিচু করে চোখ মুছলেন। মেয়ে যতই বলুক না কেন, নিজেকে সে ক্ষমা করতে পারে না। খোদা না করুক সেদিন যদি ছেলে মেয়ে দুটোর কিছু হয়ে যেত, কি করে ক্ষমা করতেন তিনি নিজেকে? পারতেন? নিজেকে স্বাভাবিক করে নরম গলাতে বললেন, একটা জরুরি কথা বলার জন্য এসেছি। এক পলক প্রিয়ার দিকে তাকালেন তিনি। শিয়ার আগ্রহ চোখে তাকালো বাবার দিকে। আনিসুল সাহেব খানিক গলা পরিষ্কার করে বললেন, আমার যাওয়ার সময় হয়ে এলো মা। তুমি যদিও সুস্থ, আমি চাই যাওয়ার আগে তোমাকে অয়নের হাতে তুলে দিয়ে যেতে। আমাদের ফিরতে ফিরতে 2 বছর। অয়নের পরিবারও চাচ্ছিল আর কি। ওরা কিছুক্ষণ আগেই ফোন করেছিল, ওরা কাল আসতে চাচ্ছে বিয়ের কথাবার্তা এগোতে। যদিও আকাশ কাল আসতে চেয়েছিল, তবে ওরা ফোন করে জানাতেই আমার তাড়াহুড়োর কথাটা জানালাম ওদের। ওরা সপরিবারে কাল আসতে চায়। শিয়া মাথা নোয়ায়, নরম গলায় বলে, তোমাদের যা ভালো মনে হয়, যেদিন মনে হয় করো, আমার সমস্যা নেই। তা বললে তো হয় না মা। এই প্রশ্নটা না করেই তো এত বড় বিপদের মুখে ফেলে দিয়েছিলাম তোমাদের। এক ভুল আমি বারবার করতে চাই না। শিয়া মৃদু হাসে। রেনুকা রহমান আঁচলে মুখ মুছে সেসব দিনের কথা মনে করে। প্রিয়া বোনের হাত জড়িয়ে ধরে।
বাবা বারবার এক কথা তুলে আমাকে সমান অপরাধী করে দিচ্ছ তোমরা। এসব কথা আর তুলবে না কেউ প্লিজ। আলতো মাথা নাড়ে দুজনেই। তুলবে না। কালকে অয়নরা পরিবারের সবাই আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। সকাল সকালে রওনা দেবে, পৌঁছতে যতক্ষণ আর কি রাতে থাকার প্রয়োজন হবে। কটেজে থাকার ব্যবস্থা করা হবে। তাছাড়া আনিসুল রহমানের নিজের বাড়িও যথেষ্ট বড়। যাওয়া হবে কালকে, পাকা কথা হয়ে যাওয়ার পর দেখা যাবে। পরদিন চৌধুরী বাড়ির সবাই এসে যখন পৌঁছলো তখন অলরেডি সন্ধ্যা হয়ে এসেছে। আনিসুল রহমান আগেই রাতুলদের দাওয়াত দিয়ে রেখেছিল। সব কটা সকাল সকাল এসে হাজির। বাজার করে দেয়া থেকে শুরু করে রাকা আর তুষি রেণুকা রহমানের সাথে প্রায় সব রান্নাবান্না করে ফেলেছে। বাইরে গাড়ির হর্নের শব্দে চকিত হলো বাড়ির সকলে। শিয়া উপরের ঘরেই প্রিয়া আর রিমি ওকে সাজাচ্ছিল। রাকা আর তুষি নিচতলায় রেণুকা রহমানের সাথে। রাতুল, রাকিব, রেদোয়ান সোফায় আনিসুল সাহেবের সাথে গল্পে ব্যস্ত। প্রিয়া ছুটে গিয়ে দাঁড়ালো বারান্দায়। 3টে গাড়ি এসে থেমেছে বাড়ির সামনে। খুশিতে লাফাতে লাফাতে বোনের কাছে এলো। চলে এসেছে আপু। শিয়া লাজুক হাসলো। রিমি শিয়ার শাড়ির কুঁচি ঠিক করে দিচ্ছে। প্রিয়া ঝটপট নিজের ফোন চেক করলো। কাল রাত থেকে আকাশের সাথে কথা হয়নি। সে বেশ কয়েকবার কল মেসেজ করেছে। সে বান্দার রেসপন্স করার খবর নেই। সে যাকে এখন সেসব নিয়ে ভাবলে চলে। আনিসুল সাহেব রাতুলদের নিয়ে এগিয়ে গেল অতিথিদের আমন্ত্রণ জানাতে। গাড়ি থেকে একে একে নামলো সকলেই। আরাপ সবসময় অয়নের পাশেই থাকে, যদিও তাকে অতটাও ধরে রাখতে হয় না সবসময়। তবুও এতে বড় অ্যাক্সিডেন্ট, এইটুকু সতর্ক না থাকলে চলে। আকাশের বাবা শাহজাহান চৌধুরী এসে কোলাকুলি করলেন বেআইয়ের সাথে। অয়ন ধীরে সুস্থে নামলো গাড়ি থেকে। আনিসুল রহমান নিজে এগিয়ে গিয়ে বুকে জড়ালো তাকে। তারপর পরিবারের বাকি সকলের সাথে কুশল বিনিময় করে শেষে বাড়ির ভিতর নিয়ে গেলেন। রাকিব, রাতুলরা আজকে মনে হচ্ছে পাত্রীপক্ষের লোকজন। ব্যস্ত হয়ে আকাশের পরিবারকে আপ্যায়নে মন দিয়েছে। বন্ধুদের দায়িত্ববোধে হাসলো আকাশ। সবাইকে ইশারা করলো ভেতরে যেতে। সে ড্রাইভারদের গাড়ি পার্কিং করে দেখিয়ে তারপর যাবে ভিতরে। গাড়ি পার্কিং করতে করতে রাতুল দ্রুত পায়ে বেরিয়ে এলো ভেতর থেকে। আকাশ ভুরু উঁচালো। আসলি কেন? ভাবলাম তোর কোনো সাহায্য লাগবে কিনা। ফালতু বকিস না, কি বলবি ঝেড়ে কাশ। রাতুল ঘেঁষে দাঁড়ালো আকাশের কাছে। বাঁকা গলায় বলল, বিয়েটা কি অয়ন ভাইয়ের একার হবে নাকি তুইও বউ নিতে এসেছিস? সে চিন্তা তোর করতে হবে না, চল। গটগট করে ভিতরে গেল আকাশ। পেছন পেছন ছুটল রাতুল। দোতলার বারান্দায় পর্দার ফাঁকে দাঁড়িয়ে এতক্ষণ আকাশকে দেখছিল প্রিয়া। ইস, কতদিন পর সামনাসামনি দেখল লোকটাকে। অস্থির লাগছে বুকটা। আকাশের গায়ে অফ হোয়াইট শার্ট, নিজের গায়ের ব্লু ড্রেস চেঞ্জ করে দ্রুত অফ হোয়াইট একটা জামা গায়ে জড়ালো। আচমকা জামা কাপড় পাল্টানোর কারণ বুঝতে পারল না কেউ। রিমি শিয়ার চুল ঠিক করতে ব্যস্ত। শিয়াই ভুরু উঁচালো। জামায় কি সমস্যা ছিল? সুন্দর লাগছিল তো। প্রিয়া আমতা আমতা করে আকাশের কথা বলে হাসাহাসি করবে নিশ্চিত মুখে বলল, পরে আরাম পাচ্ছিলাম না তো। হুর মুড়িয়ে ঘরে ঢুকলো এক গাদা মানুষজন। আকাশে সব বোনেরা সব ছুটে এসেছে। রাকা নিয়ে এসেছে সবার সাথে। প্রিয়া নিজে লম্বা চুল চিরুনি করছিল। শিয়াও তৈরি, চুপচাপ বসে বোনের রং ঢং দেখতে ব্যস্ত। রিমিও তাই। আচমকা এতজন আশায় চমকেই গেল। রাকা একগাল হেসে সবাইকে তাড়া দিল ঘরে ঢোকার। আর সে ছুটে এলো সবার সামনে। একবার প্রিয়া আর একবার শিয়ার দিকে তাকাচ্ছে। কাকে ছেড়ে কাকে জড়িয়ে ধরবে এই ভেবে কুল পাচ্ছে না সে। বাচ্চাদের মতো চোখ টলটল করে উঠল খুশিতে। তবে শিয়ার কাছে আগে বসলো। বড় বৌমনি, কেমন আছো তুমি এখন? শিয়া হেসে জড়িয়ে নিল মেয়েটাকে। হাসপাতালে অয়নের বাড়ির সবার সাথে পরিচয় হয়েছে তাদের। আয়াত, এরিন, আরাফ ওরাও এসে দাঁড়ালো কাছাকাছি। শিয়া ওদেরও বসতে বলল। প্রিয়াকে টেনে কাছে আনলো। ওরা সবাই গল্প গুজবের মাঝে সবার প্রথমে প্রায় চিৎকার করে উঠল এরিন, ছোট বৌমনি, তোমার ড্রেস আজকে একদম মিলে গেছে ছোটদা ভাইয়ের সাথে। জানো? রিমি শিয়া তাকালো প্রিয়ার দিকে। প্রিয়া লজ্জাই পেল।
নিচে বড়দের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। আগের বড়দের করা কিছু ভুলের জন্য বাচ্চাদের এই অবস্থায় অনুতপ্ত দুবারই সকলেই ক্ষমা চাওয়াচাওয়ির পর্ব বেশ দীর্ঘ হলো। আমিনা চৌধুরী তাকালেন রেণুকা রহমানের দিকে, হেসে বললেন, বোমাকে নিয়ে আসুন তাহলে। রেণুকা রহমান তুষির দিকে তাকাতেই তুষি মাথা নেড়ে ছুটল দোতলায়। শিয়াকে নিয়ে নামা হলো ধীরে সুস্থে। অয়ন তাকালো সোজাসুজি। নেভি ব্লু একটা কাতানের শাড়ি গায়ে জড়ানো, মাঝারি চুলগুলো খুলে রাখা, মুখে তেমন কোনো প্রসাধনী নেই, ফর্সা মুখে রাজ্যের মায়া। অয়নের বুকের বাপাসটা থমকে রইল, হা করে তাকিয়ে রইল সেদিকে। রাতুলি সর্বপ্রথম খেয়াল করলো সেটা, হালকা ধাক্কা দিল, ধীর গলায় বলল, ভাই, বড়রা সকলে আছে, আর কয়টা দিন সবুর করেন না হয়। অয়ন মৃদু হেসে দৃষ্টি সরালো। রাকা আর তুষি দুপাশ থেকে ধরে নামাচ্ছে শিয়াকে, পেছনে আকাশের ভাইবোনগুলো। আকাশের ব্যস্ত চোখ চাতক পাখির মতো খুঁজল কাউকে। রাতুল এবার বিরক্তই হলো, আকাশের দিকে ফিরে একই গলায় বলল, তোরা দু ভাই এত হ্যাংলা কবে থেকে হলি বলতো? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসিস, মান সম্মান ডুবাবি চৌধুরীদের, শেষে বলবে পাত্রের নজর খারাপ, মেয়ে দিব না। আকাশ বিরক্ত সূচক শব্দ করল। রাতুল খানিকটা সরে এসে আবার সিঁড়ির দিকে তাকাতেই থমকালো, নিজের মুখটা হা হয়ে গেল। রিমি, কি মিষ্টি না লাগছে মেয়েটাকে। আকাশ রাতুলের দৃষ্টি অনুসরণ করে মনে মনে হাসল। রাতুলের এ কথা রাকিবের মুখে শুনেছে, যদিও নিজে জিজ্ঞেস করার সুযোগ সময় হয়নি, তবে এখন শোধ নিতে ভুলল না। এক হাত বাড়িয়ে রাতুলের হা হয়ে যা মুখটা বন্ধ করে দিতে দিতে বলল, নজরটা একটু ঠিক করো। চৌধুরী বাড়ির ছেলেদের বন্ধু বান্ধব এত হ্যাংলা, এটা মানা যায় না, মান সম্মানে লাগে। রাতুল বন্ধুর খোটা নির্বিকারে সহ্য করে গেল, নজর মোটেও সরালো না। মেয়েটা তার মাথা 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে বহু আগে। প্রেম কিনা সেটা বুঝতে সময় লেগেছে আরও অনেক দিন। এখন এতে কোনো ভুল নেই, একদম নেই। বিয়ের দিন তারিখ ঠিক করা হলো, আংটি পরিয়ে ফেলা হলো শিয়াকে। সামনে শুক্রবার ঘরোয়া আয়োজনে বিয়েটা হবে। যেহেতু আনিসুল রহমানের হাতে একদম সময় নেই, তাছাড়া সবে সবে এত বড় ঝামেলা মুক্ত হলো তারা, এখন হইচই করার মতো অবস্থা নেই আর কি। একেবারে ছোটোখাটো হবে না, যদিও নিজেদের বিশেষ কাছের বন্ধুবান্ধবদের তো জানাবেই। যদিও এদিকে আনিসুল রহমানের সেরকম কেউ নেই, একমাত্র বন্ধু আজগর সাহেব, তাকে নিশ্চয়ই তার না হওয়া ছেলের বউয়ের বিয়েতে আসতে বলা যায় না, দৃষ্টিকটু লাগে। আমিনা চৌধুরী হঠাৎ কিছু বলার জন্য ইশারা করলেন, তার দিকে ফিরতেই তিনি এদিক ওদিক তাকে বললেন, আমার আর একটা প্রস্তাব আছে, বেয়াই সাহেব যদি কিছু মনে না করেন কথাটা বলতে চাই। আনিসুল রহমান অত্যন্ত ব্যস্ত হলেন, এভাবে কেন বলছেন দয়া করে বলে ফেলুন। প্রিয়াকে খুঁজলেন তিনি, নরম গলায় বললেন, আপনার ছোট মেয়েকে দেখছি না। রেণুকা রহমান তাকালেন অদূরে দাঁড়িয়ে থাকা রিমির দিকে। রিমি ছুটল প্রিয়াকে ডাকতে, আকাশের উপর রাগ করে নিচে আসেনি সে, তবে ওপর থেকে পিলারের আড়াল থেকে সবই শুনছেন তার কথা ওঠায়। আতকে উঠে ঘরে ছুটলে এক দৌড়ে রিমি যাওয়ার দিকে এক নজর দিয়ে আমিনা চৌধুরী তাকালো নিজের স্বামীর দিকে। শাহজাহান চৌধুরী বললেন, সোজাসুজি বলে ফেলি কথাটা তাহলে, আমার ছোট ছেলে আপনার ছোট মেয়েকে পছন্দ করে, আমি আপনার ছোট মেয়েকে আমার ছোট ছেলের বউ হিসেবে নিতে চাই। বলা বাহুল্য সকলে চমকে উঠল, চৌধুরী বাড়ির সকলেও, কারণ বাড়ি থেকে আসার সময় এমন কোনো কথাই হয়নি, বরং আকাশ বারবার মাকে নিষেধ করেছিল তার মা বাবাকে এখনই সব না জানাতে। রেণুকা আর আনিসুল সাহেব বড্ড চমকালেন, চোখাচোখি হলো দুজনের। তারা মোটেও আন্দাজ করেননি এমনটা, তবে আপত্তি নেই তাদেরও। আপত্তি করার মতো ছেলে এরা নয়, এদের মতো ছেলে লাখে একটা। কিন্তু আনিসুল সাহেব অতি বিনয়ের সাথে বললেন, আমার কোনো আপত্তি নেই বেয়াই, কিন্তু আমার মেয়েটা তো ছোট, আসলে সবে অনার্সে ভর্তি হলো, বড্ড ইমেচুর। তাছাড়া খানিক দম নিলেন তিনি, সকলের দিকে একবার নজর বুলিয়ে নিয়ে বললেন, আমার খুব স্বপ্ন আমার দু মেয়েকে খুবই ধুমধামে বিয়ে দেব, আর কিছু ভুলে আমার বড় মেয়ের সেটা করতে পারছি না। তবুও যতটুকু সময় পাচ্ছি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা থাকবে, কিন্তু প্রিয়াটা একদিকে ছোট, অন্যদিকে আমাদের এত তাড়াহুড়োর মধ্যে দুটো মেয়েকে বিদায় দিয়ে না জামাইদের ঠিকমতো আপ্যায়ন করতে পারবো না, তো আয়োজন মন মতো হবে। আমি চাই অন্তত 2টা বছর। যদি আকাশ এবার কথা বলে উঠল,
গম্ভীর গলায় বলল, আঙ্কেল, এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। প্রিয়ার কেরিয়ার সবে শুরু, ভাইয়া ভাবির বিয়েটা হয়ে যাক, আপনারা দেশে ফিরুন, ততদিনে প্রিয়া আরেকটু ম্যাচিউর হোক, কেরিয়ার গুছিয়ে নিক, বয়সও তখন আরেকটু হবে, তখন যা করার করবেন না হয়। আকাশের বিনয়ে অতি সন্তুষ্ট হলো প্রিয়ার বাবা মা। অগত্যা আমিনা চৌধুরী বা শাহজাহান চৌধুরী কেউ কিছু বললেন না, ছেলের কথা যুক্তিযুক্ত। প্রিয়া নেমে এলো কিছুক্ষণ পরে, ভুলে আকাশের দিকে তাকালেন না, সালাম দিয়ে দাঁড়ালো দূরে। আমিনা টেনে নিয়ে বসালো তার পাশে। দু বোনকে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। ছেলে দুটোর সাক্ষাৎ অপ্সরা পছন্দ করেছে। নিজের দুই পাশে দুই পুত্রবধূকে জড়িয়ে ধরলেন তিনি। মাশাআল্লাহ, আমার ছেলেদের পছন্দ আছে বলা যায়। আমার বাড়িতে মেয়ে হয়ে এসো মা, কেমন? নিচে খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাই মিলে খেতে বসেছে, হইচই শোনা যাচ্ছে নিচ থেকে। প্রিয়া উপরে এসেছে কিছুক্ষণ হলো। জামাটা পরে সে একদম শান্তি পাচ্ছে না, শুধুমাত্র আকাশের জন্য পড়েছিল। অসহ্য রাগ লাগছে তার। নিচে এতক্ষণ ছিল একটা বারের জন্য, লোকটা ফিরেও তাকালো না তার দিকে। মানা যায়? কার জন্য এত সেজেছিল সে? আবার তার বিয়ের কথাও নাকি হচ্ছিল। পাকনা লোক, নাচতে নাচতে নাকি সেটা মানা করে দিয়েছে। সে নাকি ছোট ইম্যাচিউর বাচ্চা, মেজাজ খারাপ হচ্ছে তার। প্রেম করতে কে বলেছিল বাচ্চার সাথে? বাচ্চার কাছে এলে হুঁশ থাকে না, ঠোঁট এমনভাবে কামড়ে ধরে, তখন মনে থাকে না বাচ্চা মিশে আর বিয়ের কথা ওঠায়। রাগে গজগজ করতে করতে দরজা ভিজিয়ে দিয়ে এলো। জামাটা চেঞ্জ না করলেই হয় না। দীর্ঘক্ষণ কসরত শেষে জামার চেইনটা খুলতেই শব্দ হলো দরজাতে। আসার সময় রিমিকে ওপরে আসতে বলেছিল, সেই নিশ্চয়ই। দরজার ছিটকিনি শব্দে চকিত হয়ে ঘুরে দাঁড়াতেই হতভম্ব হলো সে। বুকে আড়াআড়ি ভাঁজ করে দাঁড়িয়ে আছে আকাশ। প্রিয় অপ্রস্তুত হলো, পিঠের চেইন আটকানোর চেষ্টায় ব্যস্ত হলো। আকাশ দরজায় গা এলিয়ে দাঁড়ালো এবারে। গম্ভীর চোখে তাকিয়ে প্রিয়া লজ্জা পেয়েছে, হুট করে ঢোকায়। সে তো যা দেখার দেখেই ফেলেছে। মনে মনে হাসলো। প্রিয়া গায়ের ওড়নাটা পিছনে ছড়িয়ে দিল। বাধ্য হয়ে ড্রেসিং টেবিল ঘেঁষে দাঁড়িয়ে রইল। আকাশ ধীর পায়ে এসে দাঁড়ালো তার সামনে। ম্যাডাম কি রেগে? প্রিয়া মুখ তুলল না, গম্ভীর গলায় বলল, আমি রাগ করার কে? আকাশ খুব করে ধরতে পারলো অভিমানী কণ্ঠ, মৃদু হাসলো, আপনি তো সব। তাই বুঝি ফোন ধরছিলেন না? চাইলাম একটু অপেক্ষা করুন, একবার সামনে এসে ধরা দেই। মাসখানেক হলো কাছে আসতে পারি না, ছুতে পারি না। প্রিয়া চমকে মাথা তুলে তাকালো আকাশের কণ্ঠের মাদকতার টানে। কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটে ঠোঁট মিলল। প্রিয়া হতভম্ব হয়ে গেল। দু হাতে ঠেলে সরাতে চাইল আকাশকে। বড় বড় করে তাকালো দরজার দিকে। প্রিয়ার এহেন ছটফটে বিরক্তিই হলো আকাশ। দুবার ছেড়ে ছেড়ে চুমু আঁকলো ঠোঁটে, গাল শক্ত করে চেপে নিজের দিকে ফেরালো। ছটপট বন্ধ পাখি, ডিস্টার্ব হচ্ছি। আপনি? আবার কথা বন্ধ হলো প্রিয়ার। প্রিয়া তাল সামলাতে না পেরে পিছনে ধাক্কা খেলো ড্রেসিং টেবিলের সাথে। হুড়মুড় করে ওপরের জিনিসপত্র পড়ে গেল। প্রিয়া ঘাড় ঘুরিয়ে দেখতে চাইল বোধহয়। আকাশে শক্ত হাতের চাপ পড়েছে ততক্ষণে তার উন্মুক্ত ঘাড়ে। নরম চুমুতেই থেমে যেতে চেয়েছিল হয়তো আকাশ, হয়তো নয়, সত্যি তাই। শুধু হালকা নরম ঠোঁটের অস্তিত্ব ছুঁতে চেয়েছিল। তবে খেই হারিয়েছে নিজের, গাঢ় থেকে গাঢ়তর হয়েছে চুমুর তীব্রতা। মিনিট পাঁচেক পর থামলো সে বেচারা, কপালে কপাল ঠেকালো। হাঁপাচ্ছে দুজনেই। প্রিয়া চোখ খিসে বন্ধ করা। আকাশ তাকালো সেদিকে। প্রিয়া ঠোঁটের গাঢ় লিপস্টিক ছড়িয়ে গেছে আশেপাশে। মাথা তুলে নিজের অবস্থা পরখ করতে আয়নায় তাকালো। যা ভেবেছিল ঠিক তাই, নিজেরও একই অবস্থা। প্রিয়ার লিপস্টিকটা মুছে নেওয়া উচিত ছিল আগে। হাত বাড়িয়ে টিস্যু নিল, প্রিয়ার হাতে গুজে দিল সেটা। প্রিয়া নিভু নিভু চোখ খুলল। আকাশ আঙুল চিবুকে ঠেকে উঁচু করলো মুখখানা। আমার ঠোঁট মুছে দাও। হ্যাঁ, ঠোঁটে তোমার লিপস্টিক লেগেছে, মুছে দাও। প্রিয়া আড়ষ্ট হলো লজ্জায়, কোনো মতে মুখ তুলে তাকালো। আকাশের অবস্থা বেহাল, তারও তাই বুঝি। কাপা কাপা হাত তুলল আকাশের অধরষ্ট মুছতে। কি যে নির্লজ্জ লোক এটা। মোছা শেষ হতেই আয়নায় পরখ করলো নিজেকে। পানি দিয়ে না ধুলে উঠবে না লাল আভা।
প্রিয়ার হাতে আরও দুটো টিস্যু ধরিয়ে দিয়ে নিজে পা বাড়ালো, বাথরুমে মুখ ধুয়ে বের হলো। প্রিয়া ততক্ষণে মুছে নিয়েছে। আকাশ বিছানায় বসলো, প্রিয়ার হাত টেনে সামনে দাঁড় করালো, কোমর জড়িয়ে মুখ গুজলো প্রিয়ার বুকে। প্রিয়া না চাইতেও আর রাগ করে থাকতে পারলো না, দুহাত চলে গেল আকাশের চুলে। চুল টেনে দাও। প্রিয়া বাধ্যমের মতো আকাশের চুলগুলো আলতো হাতে টেনে নিচ্ছে। আকাশ নাক মুখ গুজে আছে গভীরভাবে, শরীর শিরশির করছে। প্রিয়ার বুকের ধুক ধুক শব্দটাও কানে বাজছে। মৃদু গলায় বলল, আপু, ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। আকাশ অবাক হয়ে মুখ তুলে তাকালো। এতক্ষণ নিচে কি ঘটলো তাহলে? এতক্ষণ এসে প্রশ্নের কারণ কি হতে পারে? এক নজর প্রিয়ার বাচ্চা বাচ্চা মুখটা পরখ করে আবার মুখ গুজলে একই জায়গায় অস্ফুট আওড়ালো হচ্ছে। খানিকক্ষণ প্রিয়ার গলা পাওয়া গেল না। হাত চলছে তার চুলের ভিতরে, এখনো বেশ আরাম লাগছে আকাশের। ঘুম ঘুম পাচ্ছে মনে মধ্যে আজে বাজে চিন্তায় এসে হানা দিল। প্রিয়াকে বুকে চেপে শুয়ে একটা ঘুম দিতে পারলে শান্তি পাওয়া যেত। প্রিয়া ফিসফিস করে বলল, আমাদের বিয়ের কথা হচ্ছে না কেন? মেয়েটার বলার ভঙ্গিতে হাসি পেল আকাশের। মুখ তুলে বাচ্চার বায়না করা চাঁদ পানা মুখটা দর্শন করতে ইচ্ছে হলো, কিন্তু তা সে করলো না। গলা গম্ভীর করলো উল্টো, কারণ তুমি এখনো বাচ্চা, পড়াশোনাটা শেষ হোক, তারপর সব হবে। প্রিয়া হাত তো সরিয়ে আনলো, আকাশের মাথা থেকে খানিকটা ছিটকে খানিকটা পিছিয়েও গেল। আকাশ ভুরুকুচকে বিরক্ত চোখে তাকালো। প্রিয়ার মুখে রাজ্যের হতাশা ঘুরঘুরি করছে। প্রিয়ার মুখ দেখে মনে হচ্ছে তার সাথে এহেন মশকরা করে সকলে ভীষণ অন্যায় করে ফেলেছে। গলায় একরাশ হতাশা এনে বলল, মাথা খারাপ, এতদিন অপেক্ষা করতে পারবো না আমি। তাছাড়া কোথায় বাচ্চা আমি? 19 চলে আমার। আগের যুগের মতো ঠিক সময় দিলে 2-4 খান বাচ্চা ঘুরঘুর করতো আমার আঁচল ধরে। প্রিয়া বলার ভঙ্গিতে আকাশ শব্দ করে হেসে ফেলল। প্রিয়াকে কোমরে টেনে এনে বসালো নিজের উরুর ওপর, হাত বাড়িয়ে চেপে ধরল দুগাল। নরম গলাতে বলল, তা ঠিক, তবে আমার কি মনে হয় জানো, আমার বাচ্চারা জন্মেই যদি দেখে তাদের বাবাকে, তাদের সাথে সাথে মা নামক বাচ্চাও মানুষ করতে হচ্ছে, বিষয়টি কি ভালো দেখায়? কি আশ্চর্য! তাকে বাচ্চা বলা হচ্ছে মানেটা কি? তাকে মানুষ করতে হবে? যত সব বিয়ে না করার বাহানা। প্রিয়া আচমকা গলা টিপে ধরলো আকাশের। আকাশ বিস্মিত হলো। প্রিয়া দাঁতে দাঁত চেপে কঠিন গলায় বলল, বিয়ে করবেন কিনা বলুন, না হলে। আকাশ তবদা খেয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। প্রিয়া মোটেও জোরে ধরেনি তার গলা। ছোট ছোট হাতে কতটাই আর জোর, তবে সাহসে অবাকই হলো। আকাশ এহেনা চৌধুরীর গলাও কেউ চেপে ধরতে পারে? এটা কোনো মতে জানাজানি হলে সমাজে মুখ দেখাতে পারবে না, মিডিয়া নিউজ করা শুরু করবে। কোনো মতে নিজেকে সামলে নিল। প্রিয়ার দিকে ঘোর লাগা দৃষ্টি ফেলে হাসকি স্বরে বলল, বিয়ে করতে শেষমেশ থ্রেট দিচ্ছ? আমাকে সামলাতে পারবে তো পাখি? না পারার কি আছে? কি এমন করবেন আপনি? মুখ ফসকে কি বলে ফেলেছে সেটা খেয়াল হলো। আকাশের মুখের দিকে তাকাতে 2 হাতে মুখ চাপা দিল। আকাশ ঠোঁটে ঠোঁট টিপল, কোমরে রাখা হাতের চাপ দৃঢ় করলো। কি করব আমি? সেটা জানার এত কিউরিওসিটি? তাহলে এক কাজ করি, গিয়ে বলি নিচে, সেটা তোমার বাবাকে নাকি? মুখে হাত চাপা অবস্থাতে দুদিকে অসহায় চোখে মাথা নাড়ল প্রিয়া। আকাশ বাঁকা হাসলো, তার মানে চাই না আমাকে? প্রিয়া সজোরে মাথা নাড়ল। আকাশ কপাল উচ্চল, চাই না। প্রিয়া ওপর নিচ মাথা ঝাঁকালো। আকাশ হাসকি স্বরে বলল, মুখে বলো চাই না আমাকে। প্রিয়া তোতলালো এবার আকাশের কথায়, চাই। আকাশ নিঃশব্দে হাসলো। প্রিয়ার দৃষ্টির অগোচরে রয়ে গেল আকাশের সে হাসি। আকাশের হাত উঠে গেল প্রিয়ার চুলে, পিছনে চুল সামনে এনে মুখ ডুবালো ঘাড়ে, ঘ্রাণ টানলো। কতটা চাই? প্রিয়া জবাব না পেয়ে ঘাড়ে নাক ঘষল। প্রিয়ার হাত খামছে ধরে আকাশের শার্টের আস্তিন কোনো মতে আওড়ায়, অনেকটা। তোমার বাবা তো দেবে না বললো, এখন 2 বছর ঝুলিয়ে রাখলো, কি করি বলো তো? আমার তো দিনও কাটে না, রাত তো আটকেই থাকে। আই নিড ইউ ব্যাডলি। প্রিয়ার শরীর কাঁপছে, কি বলবে ভেবে পায় না। সত্যি তো, লোকটা যে হারে তাকে জ্বালাতন করে, 2 বছর অপেক্ষা করা তার পক্ষেও সম্ভব হয় না। মুক্তুল্লাহ আকাশ হাতঘড়িকে সময় দেখলো। নিচে চলো সবাই, বাইরে আরশিকে পাহাড়ে রেখে এসেছি। বড়রা চলে আসলে আমাকে আবার দুশ্চরিত্র ভাববে মেয়ের সাথে হবু জামাই কি না কি করছে।
তখন শ্বশুরমশাই বেঁকে বসলে সমস্যা। আমার আমও যাবে, ছালাও যাবে। হেসে ফেলল প্রিয়া, কপালে কপাল ঠেকালো, ফিসেল গলে বলল, দুশ্চরিত্র নন? আকাশ যেন আকাশ থেকে পড়ল, চোখ বড় করে বলল, তাই নন? কোন যুক্তিতে? এই যে একটা অবিবাহিত মেয়ের ঘরে আছেন, মেয়েটাকে আষ্টে পৃষ্ঠে কোলের ওপর বসে রেখেছেন, জোর করে চুমু খাচ্ছেন। ভদ্রলোকের কাজ এসব। অশ্লীল হাসি দিল এবার আকাশ। সে হাসিতে শরীর অবশ হয় প্রিয়ার। একরাশ মাদক গলায় বলল, চুমুটা কি শেষ অবধি জোর জবরদস্তি ছিল? এক ফোঁটাও এনজয় করনি? সি! মুখ ঘুরিয়ে ফেলল প্রিয়া লজ্জায়। কথাটা তোলাই পাপ হয়েছে তার। আকাশ মুখ টেনে ঘোরালো তার দিকে। সি! সত্যি কি নয়? আমি তো খেয়াল করলাম শেষের দিলে আমার সাথে রেসপন্স করছিলে একই তালে। ওটা তাহলে? প্রিয়া চেপে ধরল আকাশের মুখ, চোখ বুজে নিল নিজের। অস্ফুট স্বরে কয়েকবার আওড়ালো, নির্লজ্জ চুপ, কিছু বলবেন না, ভুল হয়েছে আমার, খুব ভুল হয়েছে। আকাশ হাসলো আড়ালে। প্রিয়াকে নামিয়ে নিজে উঠে গিয়ে দরজা হাট করে খুলে দিল। দরজা খোলা মাত্রই কিছুটা দূরে আরশিকে দেখতে পাওয়া গেল। ভাইকে দরজা খুলতে দেখে মিটি মিটি হেসে এগিয়ে এলো। আকাশের বাঁ পাশ দিয়ে ভিতরে উকি দিল। ভাইয়ের দিকে তাকিয়ে বাঁকা গলায় বলল, আমার ডিউটি শেষ, ভিতরে যেতে পারিস, আমি নিচে যাব এখন। আকাশ ঘুরল প্রিয়ার দিকে, মৃদু হেসে বেরিয়ে গেল ঘর থেকে। আরশি ছুটে এলো প্রিয়ার কাছে। প্রিয়া লজ্জায় আড়ষ্ট হয়ে তাকাতে পারছে না আরশির দিকে। আরশি মুখটা গম্ভীরভাবে অবলোকন করে ফিসেল গলায় বলল, ছোট বৌমনি, নিচে যাওয়ার আগে মুখটা কিন্তু একটু ধুয়ে নেওয়া উচিত, না হলে। প্রিয়া এক হাতে মুখ চাপা দেয় নিজের। লোকটা তার ছোট বোনের সামনে কি পরিমাণ অপদস্থ করে গেল। আরশি গালে এক গাল, আরশি হাসি এক গাল। প্রিয়াকে এসে জড়িয়ে ধরে দু হাতে, লজ্জার কিছু নেই, আমি কিছুই বুঝিনি। কিন্তু নিচের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। প্রিয়ার বাবা আনিসুল রহমান অতিথিদের কটেজে যেতে দিবেন না এত রাতে। এতটা পথ জার্নি করে এসে এত রাতে আবার ঘন্টাখানেক জার্নি করে কটেজে যাওয়ার মানেই হয় না। অয়নের এই শরীরে এত ধকল নেওয়া উচিত নয়। তাদের বাড়ি যথেষ্ট বড়, সুতরাং কম বেশি করে সবাই নিশ্চিন্তে থেকে যেতে পারবে। শাহজাহান চৌধুরীও বেআইয়ের কথা ফেলতে পারলেন না। সে থেকে রেণুকা রহমানের সাথে ব্যস্ত হয়ে এ ঘর ও ঘর গোছাতে ছুটছে রাকা, তুষি, রিমি। একটু আগে নিজের ঘর থেকে প্রিয়াও এসেছে, না করা সত্ত্বেও আরশি, আয়াত, এরিনও সাহায্য করছে। আর আরাফের তো কথাই নেই। আনিসুল রহমান মুগ্ধ হন চৌধুরী পরিবারের সকলকে দেখে। দুটো মেয়েই যে গোটা জীবনের জন্য সঠিক মানুষ, সঠিক পরিবার বেছে নিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। শিয়া বসে আছে ড্রয়িং রুমে, পাশে অয়ন, রাকিব, রেদওয়ান, রাতুলও কাছেই। সারাদিন ওরা বাইরে খুব ঘোরাঘুরি, দৌড়াদৌড়ি করেছে। আনিসুল রহমান কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন আর কোনো কাজ ওদের না করতে। আপাতত বন্ধুরা মিলে গল্প করুক সকলে। আকাশকে ওপর থেকে নেমে আসতে দেখে নিজেদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল তাদের। আকাশ শেষ হয়ে পাত্তা না দিয়ে নির্বিকার হয়ে বসলো অয়নের পাশে। রাতুলদের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, যেখানে যাস গ্রামের চাচাতো বোনদের মতো এত কানে কানে কি কথা থাকে তোদের? রাতুল আহত গলায় বলল, যেই বিয়ের কথাটা পরিবারের সবাই মানলো, অমনি পাল্টি খেয়ে গেলে আমাদের সাথে। হ্যাঁ, শাট আপ। আজে বাজে বকবকানি চলছে, এতক্ষণ চলবে যতক্ষণ জেগে থাকবে। এটা শতভাগ নিশ্চিত। রিমি দোতলার করিডোর থেকে এক মনে তাকিয়ে আছে রাতুলের দিকে। হাস্যোজ্জ্বল একটা মানুষ, কি যে সরল একটা সত্তা আছে মানুষটার ভিতরে, সে খুব অল্প সময় টের পেয়ে গেছে সেটা। প্রিয়া বালিশের কভার নিয়ে ছুটছে এ রুম থেকে সে রুম। রিমিকে ওভাবে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হলো খানিকটা। ভুরু কুঁচকে ধমকে উঠল, হাতে এগুলো পড়ে গেলে ধরা বাদ দিয়ে হা করে কি দেখছিস? প্রিয়ার গলার স্বর বেশ উঁচুই এই মুহূর্তে। নিচে উপস্থিত সকলেই তাকাল ওপরের দিকে। রিমি এক প্রকার ছিটকে কয়েক পা পিছিয়ে আড়াল হলো, কপাল চাপড়ালো। আস্তে কথা বলতে পারিস না? প্রিয়ার মাথায় ঢুকলো না এর জন্য এত সিটি করে আসার কি হলো। হাতের অর্ধেক জিনিসপত্র রিমির হাতে গুজে হাঁটা ধরল রুমের দিকে। ঘড়ির কাঁটায় রাত 12:15। সবে সবে বাড়ির সকলে যার যার জন্য বরাদ্দকৃত রুমে গেল।
রুমের ঘাটতি পড়ায় অ্যাডজাস্ট করে নিতে হয়েছে প্রায় সবাইকে, যদিও এতে কারোর কোনো আপত্তি বা সমস্যা নেই। অয়ন, আকাশ দুই ভাই এক রুমে, রিমি বাড়িতে যায়নি, প্রিয়ার সাথে রয়ে গেছে এখানেই। ছোটদের সবারই পরিকল্পনা ছিল রাতভর আড্ডা দেবে ছাদে, কিন্তু এতটা জার্নি করে কারোরই আর এই এনার্জি অবশিষ্ট নেই। সুতরাং আড্ডা দেওয়ার পরিকল্পনা আপাতত মুলতুবি রেখে যে যার যার মতো ঘুমাতে গিয়েছে। শিয়া শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে সবই বসেছে বিছানায়। প্রচণ্ড গলা শুকিয়েছে তার, হাত বাড়িয়ে পানির জগটা হাতে নিল, সম্পূর্ণ শূন্য। প্রিয়া বাথরুমে সম্ভবত গোসল করছে, তার নাকি অ্যালার্জি উঠেছে ওই জামাটা পরার পরে। শিয়ার হাতে শূন্য জগ দেখা মাত্র দ্রুত চেয়ার ছেড়ে উঠে এলো রিমি। আমি নিয়ে আসি আপু, দাও। শিয়া হাতে দিল জগটা রিমির। রিমি সবার আগে ফ্রেশ হয়েছে, ভারী জামা কাপড় পরে থাকতে অসহ্য লাগছিল এক প্রকার। পুরো বাড়িতে ড্রিম লাইট জ্বলছে, সবাই রুমে নিজেদের। দরজা ভিজিয়ে গুটি গুটি পায়ে সিঁড়ির মাঝ বরাবর যেতেই পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে ভয়ার্ত দৃষ্টিতে ঘুরে তাকালো রিমি। চিৎকার করবে তার আগে মুখ চেপে ধরলো রাতুল। কি সমস্যা, চেঁচাতে যাচ্ছিলে কেন? সবাই কি ভাবতো? রিমি রাতুলের চাপা দেওয়া হাতটা সরাতে গোগো শব্দ করছে। রাতুল একটা সাদা টি শার্ট পরা, এ বাড়ির ড্রিম লাইটের আলো নীল রাতুলের বাবরি চুলের কারণে অস্বাভাবিক লাগছিল। এই অবস্থায় হুট করে তাকাতেই অমন জলজলে চোখে কাউকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। রাতুল ধীরে সুস্থে মুখ থেকে হাতটা সরালো, ইশারা করলো নিচে নামতে। বুকের বাঁ পাশে হাত রেখে হাফ ছাড়ল রিমি। গুটি গুটি পায়ে নেমে এলো ডাইনিং এর কাছে, পিছন পিছন নিজের হাতের পানির বোতলটা নিয়ে রাতুলের ফিল্টার থেকে নিজের জগে পানি ভরে হাত বাড়ালো রাতুলের বোতলটা নিতে। রাতুল বিনা বাক্যে দিল সেটাই পানিতে পূর্ণ করে, আবার রাতুলের হাতে ফেরত দিল সে। অস্বস্তি হচ্ছে রিমির। যতক্ষণ সে কাজ করছিল ততক্ষণে রাতুলের স্থির দৃষ্টি ছিল তার দিকে, তা সে খুব ভালো করে টের পাচ্ছিল। এমনকি এখন একইভাবে রাতুল তাকানো তার দিকে, মাথা নিচু করে কোনো মতে অস্ফুট স্বরে বলল, ঘুমিয়ে পড়ুন গিয়ে, আমি আসি বলে পাশ কাটিয়ে সম্ভবত চলে যেতে চাইল, তার আগেই টান পড়ল হাতে। নরম হাতের কবজিতে খসখসে একটা হাতের স্পর্শে থমকালো রিমি। বড় বড় হয়ে গেল আখি জোড়া। রাতুল পাশ দিয়ে এসে দাঁড়িয়েছে একদম সামনে, গলা নামিয়ে বলল, একটু অপেক্ষা করো, আমার কিছু বলার আছে। বুকের ভিতরটা ধকধক করে উঠল রিমির। কি বলতে চায় লোকটা? মিনমিন গলায় বলল, বলুন। আই থিঙ্ক। রিমি চোখ তুলে তাকালো, আগ্রহ ভরা চোখে পরের কথাটুকু জানতে চাইল। রাতুল রিমির হাতের জগটা নিয়ে রাখলো ডাইনিং টেবিলে, নিজেরটা আগেই রেখেছে। রিমিকে টেনে কাছে নিয়ে এলো, খানিকটা নরম গলায় বলল, আই থিঙ্ক ইউ থিঙ্ক। রাতুল শুকনো ঢোক গিলল, কথাটা বলতে সময় নিচ্ছে সে। রিমির হাঁটু কাঁপছে আচমকা। রাতুল বেশ কিছুক্ষণ চেপে রইল হাতটা, হঠাৎ ছেড়ে দিল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। রিমি চমকালো, পিটপিট করে তাকালো রাতুলের দিকে। রাতুল আর দ্বিতীয় কোনো শব্দই উচ্চারণ করল না, সোজা পাশ কাটিয়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। রিমি এক প্রকার হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল শূন্য দৃষ্টি দিয়ে। রাতুলের আবছায়া মিলিয়ে যেতেই থরথর করা পা নিয়ে বসে পড়ল চেয়ারে। বুকের বাঁ পাশটা টস কেমন শ্বাস আটকেছিল এতক্ষণ। কি বলতে চাচ্ছিল লোকটা? সে যা ভাবছিল তাই। বিছানায় এদিক সেদিক করে ঘুম আসছে না আকাশের। কতদিন পর মেয়েটাকে কাছে পেল, শুতে পারলো। নেশা চড়ে আছে, বারবার শুয়ে দিতে উতলা হচ্ছে মনটা। মাঝখান থেকে এই বড়দের ফর্মালিটির চক্করে 2 বছরের দেয়াল ঝুলিয়ে দেয়া হলো তাদের মাঝখানে, ভাবা যায়। উঠে পড়ল আকাশ বিছানা ছেড়ে। অয়ন ঘুমাচ্ছে পাশেই, শার্টটা গায়ে জড়িয়ে সেলফোন হাতে ধীরে ধীরে বেরিয়ে এলো রুম থেকে। তাদের 3 ঘন্টা পরে প্রিয়াদের ঘর। করিডোরে এসে দাঁড়ালো, পুরো বাড়ি ঘোর অন্ধকার। কল করবে কি নাকি মেসেজ? এত রাতে জেগে আছে কি মেয়েটা? 7-5 ভাবতে ভাবতে ছোট্ট একটা মেসেজ করলো প্রিয়াকে। প্রিয়া গোসল করে চুল শুকাতে ব্যস্ত। তার হেয়ার ড্রায়ারটা কটেজে রাখা, ভেজা চুলে একদম শুতে মন চাচ্ছে না।
তার রুমে সে রিমি আর শিয়া শুয়েছে, দুজনেই ঘুমে। প্রিয়ার চোখে ঘুম নেই তা নয়, চুল শুকালে সেও শুতে যাবে। জানালাটা খুলে সেখানটায় বসে আছে, দৃষ্টি বাইরের দিকে। টুংটাং শব্দ করে মেসেজ আসতে হাত বাড়ালো। আকাশের মেসেজ, খুবই ছোট্ট, ইনফ্যাক্ট জাস্ট দুটো শব্দের। জেগে? প্রিয়া মুচকি হাসে। চেয়ারে ঝোলানো সফেদ ওড়নাটা গায়ে জড়িয়ে গুটি গুটি পায়ে বের হয় ঘর থেকে। আলো আধারিতে সামান্য দূরেই চোখে পড়ে চিরচেনা পুরুষটার অবয়ব। শব্দহীন হেঁটে সামনে এসে দাঁড়ায় আকাশের। আকাশ আচমকা একটু অবাক গলায় বলে, ঘুমাওনি? তাই চাচ্ছিলাম না জন্য জিজ্ঞেস করলাম। প্রিয়া মিটিমিটি হাসে, নিঃশব্দে আকাশের হাত ধরে। আসুন। আকাশ বিনা বাক্যে চলছে প্রিয়ার পিছু পিছু, হাতের ফোনটা পকেটে গুজে মন্ত্রমুগ্ধের মতো পিছু নিয়েছে। ছাদে এসে দাঁড়ালো দুজন। আশেপাশে তাদের কটেজের মতো এত জঙ্গল নয়, বরং আশেপাশে বেশ পরিষ্কার, যে কারণে অদূর চাঁদের আলোয় পাহাড় নদী সব ফুটে উঠেছে সুন্দর মতো। মনোমুগ্ধকর পরিবেশ একেবারে। প্রিয়া রেলিংয়ে পিঠ থেকে দাঁড়ায়, আকাশের হাত ধরে টেনে কাছে আনে। আকাশ ঘোর লাগা দৃষ্টি সরাতে পারে না প্রিয়ার দিকে। প্রিয়ার ডাকে সাড়া দিয়ে একদম সামনাসামনি সামান্য দূরত্ব রেখে দাঁড়ায়। মৃদু শীতল বাতাসে কোমর ছড়ানো চুলগুলো উঠছে অবাধ্যের মতো। এলোমেলো বাতাসে এ চুল এসে বাড়ি দিচ্ছে আকাশের চোখে মুখেও। প্রিয়া এক হাতে চুলগুলো কানে গজে, ওড়নাটা দুপাশে এক হাতে চেপে ধরে রাখে। আকাশ পুরো শরীরে একবার নজর বোলায়। বেবি পিঙ্ক একটা ক্রপ টপ আর সাদা স্কার্ট, সাথে মাঝে সিতি করা আধ ভেজা চুলগুলো থেকে ভীষণ মিষ্টি একটা ঘ্রাণ আসছে। ভুরু কুঁচকায় আকাশ, আলতো হাতে স্পর্শ করে প্রিয়ার চুল। সত্যি ভেজা। শাওয়ার নিয়েছ? প্রিয়া মাথা নাড়ে, নিয়েছে। প্রচুর অ্যালার্জি উঠে গিয়েছিল একেবারে। আপনারা কালি ফিরে যাবেন, ওদিকটায় তো গোছগাছ আছে, আত্মীয় স্বজন আছে, আমার দাদা দাদি বেঁচে আছেন, ওনারা অবশ্য আমাদের সাথে থাকেন না, গ্রামে থাকেন। তবে ওনাদের আনতে যেতে হবে, তাছাড়া কেনাকাটা সব তো আছে। সব মিলিয়েই প্রিয়ার হাত উঠে এসেছে আকাশের কোমরের দিকে, দুপাশের শার্টের অংশ হাতে নেওয়া, মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, তার মানে আপুদের বিয়ের আগের এই 5 দিন আবার দেখা হবে না? তাই তো মনে হচ্ছে। প্রিয়া ঠোঁট উল্টে বলে, বিয়ের পর কি? আপু ভাইয়ের বিয়ের পর কি হবে? আকাশ বাঁকা হাসে, ধীর গলায় বলে, কি হবে? এতদিনের তপস্যার ফল যা হওয়ার তাই হবে, বিয়ে, জমিয়ে বাসর, সংসার, বাচ্চা কাচ্চা। প্রিয়া দুদিকে মাথা নাড়ে, গলার স্বর সামান্য বাড়িয়ে বলে, সেটা না, আমার কি হবে? বাবা মা তো চলে যাবে, আমি থাকবো কোথায়? আকাশ প্রিয়ার মনের কথা বুঝতে পেরে ফিসেল হাসে। মুখ ফুটে প্রিয়া বলতে না পারা কথা তাকে লজ্জায় ফেলতে বলে ওঠে, আমার সাথে থাকবে? মজা করছি না কিন্তু আমিও বিয়ে করার মানে নেই, এসেছে তার কাছে রাখতে। আকাশ প্রিয়ার অভিমানী মুখটা তুল্য বাঁকা গলায় বলল, তোমার বাবা তো দিল না ম্যাডাম, আমি তো যখন তখন রেডি তোমাকে আদর করতে। এই যে শুরু হলো লজ্জা দেয়া। কোনো কথা স্বাভাবিকভাবে বলতে পারে না লোকটা। প্রিয়া আকাশকে ঠেলে সরায় সামনে থেকে। প্রিয়সীর লজ্জারুণ মুখের ভঙ্গিতে শব্দ করে হেসে ফেলে আকাশ। প্রিয়া ছোট্ট হাতের আলতো ধাক্কাতেই পিছিয়ে আসে কয়েক পা, কাছে টেনে আনে। আবার লজ্জায় দূরে ঠেলে দাও তুমি। আমার এখানে ফায়দা কোথায় ম্যাডাম? প্রিয়া মনে মনে হাসে, আচমকা 2 হাত আবার বাড়ায় সামনের দিকে। আকাশ ভুরু কুঁচকে ঘাড় বাঁকায় সামান্য, চোখের ইশারে জানতে চায়। প্রিয়া হাতের ইশারায় কাছে ডাকে। আকাশ এগোয় না, বুকে আড়াআড়ি ভাঁজ করে দাঁড়ায়। আসলে ধরলে কিন্তু ছাড়বো না, তখন মুচড়ামুচড়ি করেও লাভ হবে না, বলে দিলাম। কাছে আসুন। প্রিয়ার কামুকতায় চেয়ে থাকা মুখের মায়া এড়িয়ে দাঁড়িয়ে থাকা শক্তি আকাশের নেই। দ্রুতই দুজনের মধ্যে দূরত্ব ঘুচালো। নরম বাঁকানো কোমর চেপে ধরল রেলিংয়ের দেয়ালের সাথে। কপালে কপাল ঠেকালো। আমার ক্ষেত্রে কোনো যুক্তিতেই 2 বছর অপেক্ষা করা সম্ভব নয় প্রিয়া। আই কান্ট রেসিস্ট মাইসেলফ। কি করি বলো তো? প্রিয়া অনুভব করে তার ব্যক্তিগত পুরুষটার দ্রুত চলা শ্বাস প্রশ্বাস, কোমরে দুটো অবাধ্য হাতের নড়াচড়া। চোখ বুজে আসে প্রিয়ার, ধীর গলায় বলে, খুব কষ্ট হবে? খুব। বাবাকে বলবেন? কেন?
এমনিতেই মানসিক চাপে আছেন উনি। শিয়া, অয়ন ভাইয়ের অসুস্থতা, বড় মেয়ের বিয়ে, তার উপর তারা এখানে থাকতেও পারছে না আর কটা দিন। তোমাদের বিয়ে নিয়ে তার প্রচুর স্বপ্ন, তোমার কেরিয়ার নিয়ে তার প্রচুর স্বপ্ন। আমার সাথে কথা হয়েছে আঙ্কেলের, আমার উপর সে ভরসা করে। বিয়ে করে আমি যে তোমাকে বেঁধে রাখবো না তা তিনি জানেন, কিন্তু অন্তত তোমার বিয়েটা তিনি তার মতো আয়োজন করে ধীরে সুস্থে দেখে যেতে চান। প্রিয়া জানে এসব। দীর্ঘশ্বাস ফেলে সে। বাবার, তাদের দু বোনকে নিয়ে হাজার স্বপ্ন। শিয়ার এভাবে দুম করে বিয়ের আয়োজন করার মন থেকে ভীষণ ভেঙে পড়েছেন তিনি। 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। আকাশ প্রিয়ার নাকে নাক ঘষে হাসকি স্বরে বলে, আমার জন্য কতটা সময় জানো? প্রতি মুহূর্তে বুকে চেপে রাখতে মন চায় তোমাকে। সব ভুল হয়ে যায় তোমার কাছে এলে। তোমাকে নিজের করে পাওয়া, ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষায় জ্বলে পড়ে যায় আমি। গভীর থেকে গভীর আদরে মুড়িয়ে ফেলতে মন চায় আমার। ভস্ম হয়ে যাই তোমার সামনে আসার পর, তোমাকে ছুঁতে না পারলে প্রিয়া। তোমাকে ভালোবাসার এই কয় মাসে হাজার হাজার বার নিজেকে আটকেছি কোনো ভুল হওয়ার আগে। বুকে পাথর চাপা দিয়ে দূরে সরে থাকি। এই যে কখন বুকের বাপাসটাকে আগুন ছুঁয়েছে, মনে হচ্ছে যেন দুহাত তোমার ওই লতানো কোমরে। পিষে ফেলতে মন চাচ্ছে তোমাকে নিজের সাথে। তোমার ওই শ্বাস প্রশ্বাস আমার আদুরে দীর্ঘ করতে মন চাচ্ছে, অথচ পারছি না। বোঝো এ যন্ত্রণা। শ্বাস আটকে আসছে প্রিয়ার। আকাশের হাতের চাপ প্রগাঢ় হয়েছে, জ্বলছে কোমর। দুজনের উত্তেজিত শ্বাস প্রশ্বাসের শব্দ পুরো ছাদ জুড়ে। কপালে কপাল ঠেকে চোখ বোঝা দুজন। আচমকা 2 হাতে প্রিয়া জড়িয়ে ধরল আকাশকে। কোমর আগলে মুখ লুকালো বুকে। আকাশের হুঁশ হলো, চোখ খিচে বন্ধ করে ভুরু কুঁচকালো। নিজের হাতের বাঁধন শক্ত করলো। প্রিয়ার বুকের ওঠানামা বারবার কাঁপুনি ধরাচ্ছে আকাশকে। আর প্রিয়া, সেও গভীরভাবে অনুভব করতে ব্যস্ত আকাশের বুকের বা পাশে তার নামের মেলোডি। আমরা বিয়ে করে নিব নিজেদের মতো, কেমন? বাবা মা ফিরলে না হয় তাদের মতো করে অনুষ্ঠান করে আবার হবে। প্রিয়ার কথায় আকাশ চমকায়। এ কথা সে কি ভাবেনি? ভেবেছে তো। প্রিয়াকে বলেনি, শুধুমাত্র মেয়েটা বরাবরের মতো মজা ভাববে বলে। প্রিয়ার কানের লতিতে নিজের ঠোঁট ছোঁয়ালো আকাশ। ঠান্ডা ওষ্ঠের ছোঁয়ায় ঝাঁকি দিল ছোট্ট শরীরটা। খামছে ধরলো আকাশের শার্টের অংশ। ভেবে বলছো নাকি সান্ত্বনা? ভেবে বলছি। বিয়ে করবে সত্যি? পরে ভুল মনে হবে না তো? এ জীবনে না, আমি শুধু আপনার। আগে হোক পরে হোক প্রিয়া আকাশের নাম ছাড়া আর কারোর নামে কবুল বলবে না, কখনো না। তাহলে আগে হলে দোষ কি? আপনার কষ্ট কমলো। আকাশের বুকের ঢিপ ঢিপ শব্দ দ্বিগুণ হয়। বাচ্চা একটা মেয়ে, অথচ কি সুন্দর গুছিয়ে কথাগুলো বলে দিল। শান্ত হয়ে গেল তার অস্থির মন। আমি কিন্তু তাহলে আর কোনো অজুহাত শুনবো না। ভাইয়ের বিয়ের পর এখানে এসেই প্রিয়া সজোরে মাথা নাড়ল। বিড়াল ছানার মতো মুখ ঘেঁষে আকাশের বুকে দাঁড়ালো। আকাশ আলতো কোমরের কামড় দেয় কানের লতিতে। বিয়ে মানে কিন্তু অনেক কিছু। জানি তো। কি কি জানেন শুনি? সব জানি। সবার মধ্যে কি সেটা বলেন? বিয়ে মানে এ জীবন, সে জীবন, আজীবনের জন্য আপনি আমার। আমরা একে অপরের। আকাশ প্রশান্তির হাসি হাসে, ফিসেল গলায় বলে, সে না হয় আছে, কিন্তু আমি তো বিয়ে বলতে আরো কিছু বুঝি ম্যাডাম। সেসব কি বলছেন আপনি? প্রিয়ার মনে হচ্ছে আকাশের বুকের ভিতর ঢুকে যেতে। নিজের গায়ে সমস্ত বল প্রয়োগ করে ধরে আছে আকাশকে। আহ্লাদি গলায় মিনমিন সুরে বলল, বললাম তো সব জানি। আকাশ বাঁকা হাসে, ঘাড়ে শক্ত করে নিজের হাত চেপে বুক থেকে তোলে প্রিয়ার মাথা। প্রিয়া চোখ বুজে নেয়, তাকায় না আকাশের দিকে। নিচের ঠোঁট কামড়ে ধরে আছে। সব মানে সব। প্রিয় কোনো মতে ঘাড় নাড়ে। আকাশ হাসকি স্বরে বলে, আমি কিন্তু খুব জ্বালাবো বলে দিলাম। রাতে ঘুমাতে দেব না, দিনেও কাজ থেকে সরতে দেব না। দিনে তুমি আমার বুকে, রাতে আমি তোমার। আর প্রিয়া চোখ বুজে থামিয়ে দেয় আকাশকে। লজ্জায় লাল হয়ে গেছে একদম, টমেটোর মতো। গালটা কামড়ে ধরতে ইচ্ছে করছে আকাশের। প্রিয়া ফিসফিসে বলল, তখন না হয় হবে, এখন বলবেন না দয়া করে। আকাশের গলা এবার দ্বিগুণ হাসকি শোনালো, কেন? এখন প্লিজ বলো না, তোমারও কষ্ট হয় আমাকে ছাড়া।
আকাশের নেশাক্ত দৃষ্টি থেকে বাঁচার একমাত্র উপায় আকাশের বুকে মুখ গোজা। প্রিয়া সে কাজে পটু। একে তো কখনো আকাশের দৃষ্টিতে দৃষ্টি মেলাতে পারে না, শরীর কাঁপে। তার উপর লোকটার এহেন তীক্ষ্ণ নজর, ঘোর লাগা কণ্ঠ, নেশা ধরে যায় তার। আপনি কি বিয়ের পরের জন্য কোনো কথা তুলে রাখতে পারেন না? সব এখনই বলে আমাকে লজ্জায় ফেলতে হবে? আকাশ ফিসেল হাসে, ধীর গলায় বলে, বিয়ের আগে তো সব কথা ম্যাডাম, প্ল্যান পরিকল্পনা তো আগেই করে, সেই মোতাবেক কাজ করব পরে, টাইম ওয়েস্ট হবে না। তাছাড়া তুমি জানো কথা আমি এমনিতেই কম বলি, তখন তো তোমাকে কাছে পেয়ে আরও সময়ই পাবো না। কত কাজ তোমার সাথে বলো। থামবেন আপনি? সি করে লাভ হবে তখন? হ্যাঁ, এই সি যুক্ত কাজগুলি করতে হবে। বাজে লোক, চুপ না করে নিচে চলে যাব। আকাশ শব্দ করে হাসে, হাসির তোরে কাঁপে তার শক্তপোক্ত বুক। প্রিয়া নিজের হাসল নিঃশব্দে। কখনো ভেবেছিল এই গম্ভীর পুরুষটা এত অসভ্য? তার কাছে এলে সব নিয়ম কানুন এর বাইরে গিয়ে এমন নির্লজ্জতা দেখাতে ব্যস্ত হয়, প্রিয়াতে মত্ত হতে পাগল হয়। ভালোবাসি আমার প্রেয়সী, এক আকাশ সমান ভালোবাসি। শিথিল হয় প্রিয়ার শরীর। আকাশ তাকে এই প্রথম ভালোবাসি বলল। এর আগে যতবার বলতে বলেছে বারবার জবাব এসেছে বিয়ের পর বলবো। আজ নিজ থেকে বলল আকাশ। পরে বলবো আজ নিজ থেকে বলল আকাশ। ভালোবাসে তাকে, চোখের পানি এসে স্পর্শ করে আকাশের বোতাম খোলা উন্মুক্ত বুক। প্রেয়সীর আশ্চর্যতা অনুভব করে ঠোঁট ছোঁয়ায় প্রিয়ার চুলের ভাঁজে, চুমু খায় শব্দ করে। তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না। চলো না আজ এরূপ কথা তোমাকে শোনাই। প্রিয়ার শরীর কাঁপছে, ভার ছেড়ে দিয়েছে আকাশের শরীরে। আকাশ গান থামিয়ে প্রিয়ার মুখ দু হাতের আঁচলায় নিয়ে চুমু খেলো কপালে, ভীষণ আদুরে গলায় বলল, শোনাবো রূপকথা। প্রিয়া জবাব দেয় না। আকাশ মায়াবী লজ্জায় রাঙা মুখটা গভীরভাবে অবলোকন করে, হাসকি স্বরে বলে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে যেতে চাই, আমরণ এ ভালোবাসা বাঁচিয়ে রাখতে চাই। প্রিয়ার এত সুখ কখনো অনুভব হয়নি এর আগে। দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি মনে হচ্ছে তার নিজেকে এই মুহূর্তে। ভালোবাসার মানুষ এর আগে থেকে এহেন অতি আকাঙ্ক্ষার শব্দগুলো যখন কানে আসলে এমন অনুভূতি হয় বুঝি। জানা ছিল না তার প্রিয়া? কেনাই? চমক তাকায় প্রিয়া। আকাশের হাত ততক্ষণে প্রিয়ার উন্মুক্ত ঘাড়ে, অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি ঠোঁটের ওপর। প্রিয়া বন্ধ করে নিল, চোখ জোড়া আস্তে আস্তে কন্ট্রোল। আকাশে না চৌধুরী, প্লিজ কন্ট্রোল, আমরা আছি। ছিটকে পিছিয়ে গেল প্রিয়া। চীনা পরিচিত হট্টগোল কানে আসলো হুড়মুড়িয়ে। সিঁড়ি কোঠা পার হয়ে ছাদের উপর প্রবেশ করলো সকলে। প্রিয়া হতভম্ব। আকাশের চোখে মুখে রাজ্যের বিরক্তি, কণ্ঠটা রাতুলের ছিল। এগিয়েও আসলেই প্রথম সোজা কাজ জড়িয়ে ধরল আকাশের ভাই। অয়ন ভাই আর শিয়ার কথা বাদ, বিয়ে দেওয়া ফরজ তো তোদের, আমাদের ঘুম পাড়িয়ে রাতের আধারে ছাদে এসে রোমান্স, সেটাও কে করছে গায়েস? মাহফিলের মতো করে পিছনে দাঁড়ানো সব কয়টাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস বাণীটা ছুড়ল রাতুল। একসাথে সবাই চিৎকার করে উঠল সবগুলো আকাশের নামে। প্রিয়া লজ্জায় লাল নীল হতে ব্যস্ত। লজ্জা ছাদ থেকে লাফ দেবে কিনা মাথায় ঘুরছে তার। রাকিব, রেদওয়ান, রাকা, তুষি সবাইকে দেখা গেল। আধো আধো অন্ধকার একটু খেয়াল করতেই সিঁড়িঘরের দরজায় হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল হবু নবদম্পতিকে। তারাও হাসতে ব্যস্ত, ভাই বোনকে লজ্জা দিতে। আর এগিয়ে আসেনি তারা। প্রিয়ার অবস্থা বুঝে রাকা, তুষি ছুটে এলো এক প্রকার। জড়িয়ে নিল রাকা প্রিয়াকে। ইটস ওকে বেবি গার্ল, আমরাই তো। ইস কি যে লজ্জা, কে জানতো এই সময় সকলে উঠে আসবে একসাথে। আকাশের মুখ গম্ভীর। রাতুল আকাশকে ছেড়ে ঘেঁষে দাঁড়ায় রাকিবের পাশে। রাকিবের দিকে তাকে ভাবুক গলা বলে, বিড়ালের মুখ থেকে কাটা কেড়ে নিলে যে অবস্থা হয়, আকাশের সে অবস্থা হয়েছে না। রাকিব কপট ব্যতিব্যস্ত হয়। রাতুলের বাক্য শুধরে দিতে গিয়ে ভয়র্ত নজরে তাকায় সকলের দিকে, গম্ভীর গলায় বলে, রাতুল ভুল বলিস কেন? আকাশ এহেনাজের সাথে বিড়ালের তুলনা? বল বাঘ, বাঘের মুখ থেকে হরিণ। অভিনয় সারা দিয়ে একসাথে হলো। রেদওয়ানও হাততালি দিয়ে উঠল, হাসতে হাসতে বলল, এটা ঠিক আছে। আকাশ হতাশায় মাথা নাড়ে দুদিকে।
জানোয়ারগুলো সারাক্ষণ পিছু লেগেই থাকে, একেবারে রোমান্টিক মোমেন্টের বাগড়া দিয়েও ক্ষান্ত হয় না। কাটা ঘায়ে নুনের সিটা দিচ্ছে, একেবারে অসহ্যকর এক একটা। অয়নশিয়া এবারে এগিয়ে আসে ছোট ভাই বোনদের দিকে। প্রিয়ার চোখে পড়তেই মেয়েটা মিয়ে গেল দ্বিগুণ। বড় বোন দুলাভাইয়ের সামনে কি বেইজ্জতিই না হতে হলো। শিয়া বাঁকা গলায় বলল, আমাকে বলা হলো চুল শুকাতে দেরি হবে, ঘুম ভেঙে দেখি ঘর ফাঁকা। চুল শুকাতে রাত 2টায় ছাদে আসতে হয় বুঝি? অয়ন প্রিয়ার মাথায় হাত দিল, আলতো হাতে এলোমেলো করলো চুলগুলো, বাঁকা হাসি দিয়ে বলল, ওভাবে বলছো কেন? ঘরে দম বন্ধ লাগছিল হয়তো। রাতুল তো এবার এক কাঠি উপরে। হ্যাঁ, চৌধুরী সাহেব অক্সিজেন দিচ্ছিলেন তার বেবি গার্লকে। কথা শেষ হতেই সজোরে ঘুষি পড়ল পেটে। ব্যথায় গুঙ্গি উঠল বেচারা। আকাশ কটমট চোখ করে তাকানো। প্রিয়া তো সে রাকার পিছনে মুখ লুকিয়েছে, লজ্জায় মাথা তো তোলা দায় তার। রাতভর ছাদে আড্ডা দিয়ে যার যার রুমে এসে ঘুমোতে ঘুমোতে বেশ রাত হয়েছে সকলের। তবে সকালে উঠতে সেরকম দেরি করেনি কেউই। আকাশরা সপরিবারে আজকেই ঢাকায় ফিরতে। বিয়ের তোড়জোড় শুরু করে ফেলতে হবে, হাতে সময় কম। ব্রেকফাস্ট সেরে নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে চৌধুরী পরিবারের সকলে। ঘণ্টাখানেক পর বের হবেন তারা। আকাশ সকাল সকাল শাওয়ার নিয়ে পরিপাটি হয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। অয়ন তৈরি হয়ে নিচে নেমেছে একটু আগেই, সেও নামবে এখনই। আয়নার সামনে গিয়ে চুল সেট করতে করতে চোখে পড়ল প্রিয়া পিছনে এসে দাঁড়িয়েছে। প্রিয়া দু হাতে ধরা একটা বাটি, গরম ধোয়া উঠছে সেটা থেকে। আকাশ ঘুরে ড্রেসিং টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো, ভুরু জোড়া দুবার নাচালো, জিজ্ঞেস করলো হাতের জিনিসটার দৃষ্টি দিয়ে। প্রিয়া এসে দাঁড়িয়েছে সামনে। আকাশের স্থির দৃষ্টিতেই প্রিয়ার চোখ নরম গলায় বলল, হাতে ওটা কি? প্রিয়া নিজের হাতের পায়েসের বাটি উঁচালো আকাশের দিকে, ধীর গলায় বলল, পায়েস মা পাঠালো আপনার জন্য। আকাশ চিনি খায় না, তবে নিশ্চয়ই পায়েস চিনিতেই রান্না করা হয়েছে। তবে সে কি বলল না? বিনা বাক্যে প্রিয়ার হাত থেকে পায়েসের বাটিখানা হাতে নিল, পাশ কাটিয়ে গিয়ে বসলো বিছানায়। মুখে তুলল পায়েস, তবে 1 চামচ মুখে তোলার সাথে সাথে বাঁকা করে ফেলল মুখ। প্রিয়া আগ্রহ চোখে তাকিয়েছিল আকাশের দিকে। আকাশের মুখের ভঙ্গি দেখে মনে হলো না জিনিসটা তার পছন্দ হয়েছে। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, মজা হয়নি? আকাশ 1 চামচ মুখে তুলে নিল নিজের। মুখটা একই রকম পানসে বানিয়ে রেখে হতাশ গলায় বলল, মিষ্টি হয়নি একদম। প্রিয়া বুঝি এবারে অবাকই হলো। মা পায়েসে মিষ্টির পরিমাণ দেখার জন্য দিয়েছিল তাকে, তখনও তো সব ঠিকঠাক লাগছিল। আকাশ যে এত মিষ্টি খায় জানা তো ছিল না তার। চিন্তিত গলায় বলল, বলেন কি? আমি তো তখন খেলাম, যথেষ্ট মিষ্টি। প্রিয়ার এক হাত ধরে টেনে নিজের পাশে বসে আচমকা আকাশ চামচের পায়েসটুকু ধরল প্রিয়ার মুখের সামনে। প্রিয়া হা করার আগে পায়েসটুকু ঠোঁটে ছোঁয়ালো আকাশ। প্রিয়া কিছু বুঝে উঠল না। ততক্ষণে আকাশ আঁকড়ে ধরেছে তার ওষ্ঠ। অতি আবেশে ঠোঁট এর ওপরের পায়েসটুকু খেয়ে নিল। প্রিয়া হতভম্ব, চোখ জোড়া ইয়া বড় বড় করে তাকানো। কথা বলতে ভুলে গেল যেন। এই মুহূর্তে যা ঘটল ঘুণাক্ষর আন্দাজ ছিল না তার। আকাশ ফিসেল হাসলো, আঙ্গুল ছোয়ালো প্রিয়ার ঠোঁটে, হাসকি সরে বলল, এবার মিষ্টি লাগছে, খুব মিষ্টি। এই মিষ্টি আমার আজীবন লাগবে, কিন্তু মনে থাকবে? লজ্জায় কুণ্ঠিত হয়ে বসে রইল প্রিয়া। আকাশ মেটার দুর্গতি বুঝতে পেরে হাসলো, দ্রুত শেষ করলো খাবারটুকু। চলুন ম্যাডাম, নিচে নিশ্চয়ই অপেক্ষা করছে সকলে। প্রিয়া একটা শব্দ উচ্চারণ করে না, লাজুক ভঙ্গিতে উঠে দাঁড়ায়। গোটা ঘরময় এক নজর চোখ বুলায়, আকাশের বা অয়নের কোনো জিনিস রয়ে গেছে কিনা দেখে। খানিক পর মিনমিন স্বরে বলে, আসুন আমি নিচে গেলাম। বিয়ের তোড়জোড় এদিকটায় আনিসুল সাহেবকে একা একাই করতে হবে। সেরকম আয়োজন না থাকলেও কেনাকাটা বাড়ির আর সব দিক নেহাতি কম ঝক্কির নয়। শিয়ার বিয়ের 4 দিন পর তাদের ফ্লাইট। স্ত্রীকে একবার রেখে যেতে চাইলেন, কিন্তু রেণুকা রাজি নন। স্বামীর শরীর একদম ভালো নেই। বড় মেয়েটার অমন একটা দুর্ঘটনার পর তো আরও ভেঙে গেছে শরীর। তাছাড়া শিয়ার বিয়ে হচ্ছে, প্রিয়াকে সামলানোর জন্য অয়ন শিয়া থাকবে। তাছাড়া আকাশের ওপরও তাদের পূর্ণ বিশ্বাস আছে, প্রিয়ার কোনো অসম্মান সে হতে দেবে না। গতকাল আকাশরা চলে যাওয়ার পরপরই বাড়ির মেহমান
বাড়ির মেরামতের কাজ শেষ করেছেন। আঁকাবাঁকা রাস্তা ধরে গাড়ি চলছে। বিয়ের বাকি আর 3 দিন। আনিসুল সাহেব স্ত্রী মেয়েদের নিয়ে বেরিয়েছেন মার্কেটে। বাড়ির কিছু মেরামতের কাজ রাতুলরা লোক নিয়ে এসে করে দিয়ে গেছে। ছেলেগুলো বড্ড কাজের। গাড়ি এসে যখন থামলো মার্কেটের সামনে তখন সন্ধ্যা হয়ে এসেছে। সকাল সকাল আসতে চাইলো আনিসুল সাহেব এর গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টসের ফাইল মেল করে আসতে আসতে সেই সন্ধ্যায় হয়ে এলো। এখন আকাশ পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই মনে হচ্ছে। গাড়ি মার্কেটের একদিকে পার্কিং করে সবাইকে নিচে নিয়ে নামলেন আনিসুল সাহেব। তবে দুপা এগোতেই থেমে গেল পাজোরা। শিয়া প্রিয়া তাদের মায়ের সাথে কিছু একটা নিয়ে হাসাহাসি করছিল। বাবাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তারা তাকালো সামনে, চোখ মুখ চুপসে এলো তাদেরও। সামনে দাঁড়ালো নিলয় তালুকদার, সাথে বেশ কয়েকজন বন্ধু বান্ধব, সবকটার হাতেই সিগারেট ধরা। তাদের দেখে সর্বপ্রথম এগিয়ে এলো নিলয়, শুকনো দৃষ্টি দিল শিয়া আর প্রিয়ার দিকে। তারপর হাতে সিগারেট খানা অদূরে ছুঁড়ে ফেলে লম্বা সালাম দিল আনিসুল রহমানকে। আঙ্কেল, কোনো দরকারে? আনিসুল রহমান হাসার চেষ্টা করলেন, ধীর গলায় বললেন, হ্যাঁ বাবা, একটু কেনাকাটা আর কি। শিয়ার বিয়ের? আনিসুল সাহেব ইতস্তত করলেন খানিকটা। জি, আমি অতটা অযোগ্য ছিলাম না বুঝি। না না বাবা, তা নয়। আসলে শিয়া আমাকে পছন্দ করেনি কখনো, তাই তো? কেউ কোনো জবাব দিল না। প্রিয়া বোনের হাত ধরে দাঁড়িয়ে আছে। রেণুকা রহমানের তীক্ষ্ণ দৃষ্টি নিলয়ের দিকে। ছেলেটাকে তার একদম পছন্দ না। অভিজ্ঞ চোখ জোড়া খুব সহজে ধরে ফেলে পুরুষ মানুষের দৃষ্টিকোণ দিকে। নিলয় এক দফা চোখ বুলায় সকলের দিকে, কেমন একটা হাসে, ফিসেল গলায় বলে, ইনভাইটেশন চাই কিন্তু আঙ্কেল, বিয়েটা শুক্রবারে তো। আনিসুল সাহেব ব্যস্ত হলেন। ব্যস্ত গলায় বলেন, অবশ্যই দেব বাবা, তোমাদের পরিবারকেও জানাবো। আসলে বুঝতে পারছো, ছেলে মেয়ে দুটো একে অপরকে দুহাত সামনে তুলে অতি বিনয়ের সাথে থামতে বলল নিলয় ওনাকে। হাসি হাসি মুখে বলল, ভালোবাসায় সব সম্ভব আঙ্কেল, ভাববেন না, আমরা কিছু মনে করিনি। তাছাড়া আত্মীয়তার সম্পর্ক না হয় আবার হবে সামনে অন্যভাবে। এবারের কথাটা নিলয় বলল প্রিয়ার দিকে তাকিয়ে। সাদাসিধা আনিসুল সাহেবের চোখে সেটা না পড়লেও রেণুকার চোখ এড়ালো না। মেয়েদের হাত ধরে অন্য পাশে নিয়ে এলেন তিনি। ধীর গলায় স্বামীকে তাড়া দিলেন। নিলয় সরে দাঁড়ালো সামনে থেকে, ভদ্রতার কমতি রাখল না। বিদায়ের সময় ঢাকা শহরের জমজমাট একটা ক্লাবের সন্ধ্যা থেকে বসে আছে সৌমি, অপেক্ষা করছে রিয়ানের। ছেলেটা সে বিকেলে বলেছে আসতে লাগবে 5 মিনিট, অথচ 2 ঘন্টা যাবত বসে আছে সে। ক্লাবটা তার বাবার বন্ধুর, তার বাবাও 20% শেয়ার আছে। আজকে যারা আছে সকলেই কম বেশি তাদের পরিচিত। বেশ কয়েকবার ড্রিঙ্ক করার জন্য ডেকে গেছে বন্ধু বান্ধবরা। সৌমি আপাতত যায়নি। ড্রিঙ্ক করলে কন্ট্রোলে থাকবে না, রিয়ান আসলে গুরুত্বপূর্ণ কথাগুলো মিস হয়ে যাবে। আরও মিনিট 30-এর পরে ক্লাবে ঢুকলো রিয়ান। ছেলেটাকে অন্যরকম দেখাচ্ছে। প্রায় 1.5 মাস হলো দেখা সাক্ষাৎ হয় না তাদের। রিয়ানের পরিবারের কেউ একজন সম্ভবত অসুস্থ ছিল, তাকে নিয়ে দৌড়াদৌড়িতে নাকি ব্যস্ত ছিল। হাতে একটা হুইস্কির গ্লাস নিয়ে এসে রিয়ান বসলো সৌমির পাশে। কতক্ষণ অপেক্ষা করছিলাম আমি জানো? সৌমির ধমুকে স্বরে। কোনো প্রতিক্রিয়া দেখালো না রিয়ান। ধীরে সুস্থে নিজের হাতের গ্লাসে চুমুক দিল, তারপর শূন্য অনুভূতির দৃষ্টি ফেলল সৌমির দিকে। একটা কাজ করতে গেছিলাম, অয়নের বিয়ে। জানাওনি কেন? তুমি জানতে না? বাবার কাছে বিয়ের কার্ড আসাতে জেনেছি। তো যাবে দাওয়াতে? সৌমি ফুঁসে উঠল রিয়ানের কথাবার্তার ধরনে, দাঁতে দাঁত চেপে পড়ল। তুমি আদতে কাকে চাও রিয়ান? শিয়া কে চাই না তোমার? রিয়ান হাতের গ্লাস ফাঁকা করে ফেলল লম্বা একটা চুমুকে। ঘাড় বাঁকিয়ে ওয়েটারকে বলল আরো দিতে। সৌমির দিকে ঘেঁষে বসলো, গলা নামিয়ে বলল, চাইতাম, শুরু থেকেই চাইতাম। প্রথম যেদিন দেখেছিলাম ভার্সিটি ক্যাম্পাসে সেদিন থেকেই চাইতাম, এখন চাই না। এত সহজে হার মেনে নিলে? রিয়ান বাঁকা হাসে এবার। ভেজা ঠোঁট ছোঁয়ায় একবার সৌমির ঠোঁটে। সৌমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে, সিরিয়াস কথা হচ্ছে রিয়ান, জবাব দাও। চাই না কেন? শিয়াকে প্রিয়ার জন্য? আমার হয়েছে যত জ্বালা, যাকে চাই চৌধুরীরা কেড়ে নিয়ে চলে যায়। ওদের মধ্যে কি আছে? ক্লাস। সৌমির ব্যঙ্গ করা ছোট্ট শব্দ অশ্লীল হাসে রিয়ান। ভুরু নাচিয়ে ফিসেল গলায় বলে,
তাই কি ওদের বিছানায় ওঠার স্বপ্ন দেখে আমার মতো ক্লাসলেসকে দিয়ে কাজ চালাতে হয় ম্যাডাম? শাট আপ রিয়ান। ওয়েটার এসে হুইস্কি দিয়ে যায় দুজনকেই। সমী নিজের গ্লাসটা পাশে রাখে, তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে রিয়ানের দিকে। ছেলেটাকে আজ কেমন একটা অন্যরকম লাগছে, বোকা বোকা মোটেই লাগছে না। সেকে ভালোবেসেছিলাম কিনা জানি না, তবে অয়নকে কেড়ে নেওয়ার রাগ হয়েছিল। পরে করলাম একটা প্রেম, সে মেয়ে উঠতে বসতে দেয় আকাশের তুলনা। গেল সেটাও, নতুন করে পড়লাম প্রেমে প্রিয়ার। ভালোবাসি সেটা বলে দেব। এখন শুনি সে নাকি আকাশের ওপর হাবুডাবু খাচ্ছে। কি করি বলো তো? খুন করে ফেলা উচিত নাকি ওদের দুই ভাইকে? কথার ভঙ্গিতে কি একটা টান ছিল। সমী অজান্তেই চমকে তাকায়, চোখ বড় বড় করে, গলায় খাদে নামিয়ে বলে, বাই এনি চান্স অয়নের ওই দিনের? শব্দ করে হেসে ফেল রিয়ান। হাত দিয়ে মুখের সামনে মাছি টানার ভঙ্গি করে দুবার। নেশা চড়েছে সম্ভবত ছেলেটার। একঘেয়ে গলায় বলল, আমার অত টাকা কোথায় ম্যাডাম? তবে এটা ঠিক জানতাম কিছুটা। সমী আরেক দফা চমকে আশেপাশে তাকায়। সেরকম শোনার মতো কেউ নেই আপাতত। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। অ্যাক্সিডেন্ট হবে না কেন? গাড়ির সাথে গাড়ির সংঘর্ষ, ট্রাকের ড্রাইভারটা তো মরলই। অ্যাক্সিডেন্ট ছিল কিনা সেটা আবার কেমন কথা? হ্যালি করবে না রিয়ান। হ্যালি নয়, এটা জানে মান, তবে মিস্টেক ছিল। দুই ভাই একসাথে থাকলে ঝামেলা মিটত। সমীর হাতের মুঠো শক্ত হয়ে তপ্ত গলায় বলল, কার কথায় করেছে এসব? পাগল নাকি? আমি ফাঁসবো কেন? আমি কিছু করিনি, জাস্ট পরে জেনেছি। সমীর নিজের হুইস্কিতে চুমুক দিয়ে অসহ্যকর অনুভূতি হয়। সব বাবার পরিকল্পনা অনুযায়ী অয়নকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছিল সে। অয়নকে সে ভালোবাসে না, আকাশকে চাই তার। কিন্তু আকাশ নাকি প্রিয়াকে ভালোবাসে রিয়ানের মতো। ওই দুটো বোনকে যেমন আকাশ অয়ন কেড়ে নিচ্ছে, তার কাছ থেকে আকাশকে কেড়ে নিচ্ছে ওই মেয়েটা। অয়ন শিয়ার চ্যাপ্টার ক্লোজ হোক রিয়ান। রিয়ান বাঁকা হাসে। আমিও সেটাই করতে এসেছি। আমার আকাশকে চাই। মুখের কথায় আকাশ এহনা চৌধুরী নিশ্চয়ই নাচতে নাচতে তোমার কাছে আসবে না ম্যাডাম? আনতে কি করতে হবে সেটা বলো। আমার প্রিয়াকে লাগবে তার বদলে। সময় মাথা ঝাঁকায়, গম্ভীর গলায় বলে, তাহলে ঝামেলা কোথায়? যার যেটা দরকার নিয়ে নিজের ঘরের সিট কিনে আটকালেই হয়। সিট কিনে আটকালে ধরা দেবে তারা, না দেওয়ার কি আছে? ছল না চললে ভিকটিম কার্ড প্লে করতে হবে। চোখ টিপল সৌমি, দুদিকে মাথা নেড়ে বাঁকা হাসলো রিয়ান। উচ্চস্বরে গান বাজছে ওদিকটায়। রাত যত গভীর হবে, ক্লাবে হই হট্টগোল তত বাড়বে। সৌমি উঠে এলো, রিয়ানের সামনে ঝুঁকলো একেবারে। আকর্ষণীয়, বেশ উন্মুক্ত পোশাকে মোহনীয় লাগছে মেয়েটাকে। বিনা বাক্যে ঠোঁটে ঠোঁট মেশালো সৌমি। রিয়ান বরাবরের মতোই বাধা দিল না। আই থিঙ্ক উই নিড ইচ আদার রাইট নাও। রিয়ান দুহাত ঠেকল সৌমিকে। ওদেরই অশ্লীল ভঙ্গিতে নৃত্যরত এক পুরুষকে দেখিয়ে দিল, আজ ওকে দিয়ে কাজ চালাও। প্রিয়া ছাড়া কোনো মেয়েকে আর বেডে নেব না আমি। রেস্ট্রিকশনটা কাল থেকে। ওকে ডার্লিং, লেটস গো। রিয়ান গো ধরে বসে রইল। তবে সমীর আশকারাতে বেশিক্ষণ ঠেকাতে পারল না নিজেকে। আগুনের মতো ঝলসে দিচ্ছে ওই নারী দেহ তাকে। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টায় টিকতে না পেরে সায় দিল বরাবরের মতো। দুটো উন্মাদ সত্তা ক্লাবের হৈহট্টগোল ছেড়ে এলো। ক্লাবের 6 তলায় গেস্টদের জন্য বরাদ্দকৃত রুমগুলোতে। বিয়ের বাকি আর মাত্র 4 দিন। দুবাড়িতে এখন ব্যস্ততা তুঙ্গে। চৌধুরী বাড়িতে তাদের আত্মীয় স্বজনরা চলে এসেছে, কাছের প্রায় সবাই। এরই মধ্যে গম গম করছে বাড়িটা। আকাশ নিজে গিয়ে গ্রাম থেকে নিয়ে এসেছে তার দাদা দাদিকে। চৌধুরী বাড়ির বড় ছেলের বিয়ে, বাড়িতে প্রথম বিয়ে। এলাহি আয়োজন তো হতেই হবে। সামনের 1 সপ্তাহ তাদের সব সাইটের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বিয়ের এত কাজের মধ্যে সেদিকে নজর দেওয়ার সময় কোথায়? বিয়ের কেনাকাটা হয়ে গেছে মোটামুটি। টুকটাক আর যা বাদ আছে তাও করে ফেলা হবে। কালকে শিয়ার জন্য কেনা জিনিসপত্রগুলো পাঠিয়ে দেওয়া হবে। বাড়িঘর সাজানোর কাজ যে শুরু হয়েছে। রিসেপশনের আয়োজন করা হয়েছে শহরের সব থেকে বড় কমিউনিটি সেন্টারে। যদিও তাদের ইচ্ছে ছিল নিজেদের বাড়িতেই সে আয়োজন করা, তবে এত মানুষের আয়োজন বাড়িতে বিয়ে অবধি না হয় থাক। আমেনা চৌধুরী যাদের নিয়ে মহাব্যস্ত সব সামলাতে। তাদের যার যার বাবার বাড়ি থেকেও লোকজন চলে আসার কথা আজকেই। দুপুরের খাবার খেয়েছে তারা। সন্ধেবেলা একটা বিয়ে বাড়ির কাজ করবে বলে কথা।
আকাশ কিছুক্ষণ আগেই তাদের ঢাকার অফিস ভিজিট করে বাড়ি ফিরেছে। কাল থেকে অফিস বন্ধ রাখার কথা বলেছে তার বাবা। ছেলের বিয়ের চক্করে খুশিতে আতখানা হয়ে বসে আছেন উনি। অযৌক্তিক সব কথা বলে বসে আছেন। নিচে কফির কথা বলে এসেছে, এখন এসে পৌঁছায়নি। এত কিসের ব্যস্ততায় মাথায় ঢোকে না তার। বাড়ি ভর্তি কাজের লোকজন, তারপরেও তার মা চাষিদের দেখে মনে হবে না নাক অবধি ডুবে থাকে তারা। ওখানে আরশি এরিনরাও ছিল। যে কোনো একটা গাধা একটু দিয়ে যাবে না কফি? অসহ্যকর একটা। ব্যস্ত হাতে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে গেল সে। প্রচণ্ড গরম পড়েছে ঢাকাতে। তাদের কটেজে 12 মাস ঠান্ডা ঠান্ডা, কম বেশি বৃষ্টি রোজ হয়েই থাকে। এ কয় মাসে বলতে পারা যায় বেশ অভ্যস্ত হয়ে গেছে সে ওই পরিবেশের সাথে জড়িত হয়ে। বাড়িতে সেই ভ্যাবসা পরিবেশ পছন্দ হচ্ছে না। তাছাড়া প্রকৃতি, পাহাড়, সবুজের মধ্যে থেকে এই কৃত্রিম শহর মানুষের থোড়াই পছন্দ হয়। বেশ সময় নিয়ে কোল্ড শাওয়ার নিয়ে বের হলো সে। গায়ে একটা গ্রে কালার পাতলা শার্ট আর ট্রাউজার, গলায় তোয়ালে ঝুলিয়ে ঘরে আসতেই শব্দ পেল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। মাথায় তোয়ালেটা দিয়ে মুছতে মুছতে বলল, ভিতরে আসতে। কে? ভিতরে এসো। আর কয়েক সেকেন্ড সময় নিয়ে দরজা ধাক্কা দিল কেউ। হাতে ঠকঠক করে কাঁপতে থাকা কফির কাপটা নিয়ে ঘরে ঢুকলো একটা মেয়ে। আকাশ ভুরু কুঁচকে তাকালো, আপু আয় ভিতরে আয়। অপু আকাশের বড় মামার মেয়ে। আমিনা চৌধুরীর বাপের বাড়ির সকলে এসে পৌঁছেছে এই কিছুক্ষণ হলোই। অপুর হাতে কফির কাপ দেখে এগিয়ে নিজেই হাতে নিল আকাশ। স্বভাব মতো ভারী গলায় বলল, কখন আসলি? অপু মিনমিন গলায় বলল, এই তো কিছুক্ষণ হলো। আকাশ কফির কাপে চুমুক দিয়ে নামিয়ে রাখলো বেডসাইড টেবিলে। দু হাতে চুল নড়াচড়া করে বলল, সবাই ভালো আছে? আছে। তোমার শরীর ভালো? ফার্স্ট ক্লাস। তোর পরীক্ষা কেমন হলো? ভালো। যা সবে আসলে রেস্ট কর গিয়ে। অপু ইতস্তত করে কিছু বলতে চায় হয়তো, তবে আকাশের আশকারা না পেয়ে আর বলতে পারে না, দাঁড়ায় না আর। অপু বেরিয়ে গেল। বিরক্তি ফুটে ওঠে আকাশের চোখে মুখে। এগিয়ে গিয়ে দরজা আটকায়। তার মামা বাড়ির লোকেদের মতলব তার জানা। বছরের পর বছর ধরে মেয়েটাকে তার সাথে বিয়ে দিতে উঠে পড়ে লেগে আছে। এই মেয়েকে এখন তার রুমে কফি দিয়ে পাঠানোর বুদ্ধি তার মায়ের হলো কি করে বুঝে পেল না সে। বিছানায় ক্লান্ত শরীর ছেড়ে দিল। ফোন করলো প্রিয়ার নাম্বারে। প্রিয়া বোনের সাথে বসে দুদিন ধরে করা শপিং এর জিনিসগুলো খুলে খুলে দেখছে। পাশে রাখা আইসক্রিমের বাটি আকাশের ফোন পেয়ে মৃদু হাসলো। কল রিসিভ করে হাঁটুর উপর রেখে আইসক্রিমের বাটি হাতে তুলে নিল। মুখ ভর্তি আইসক্রিম নিল। খুব ব্যস্ত না তো? আমার থেকে আইসক্রিম বুঝি বেশি ইম্পর্টেন্ট? প্রিয়ার কপালে ভাঁজ পড়ল। ঝট করে তাকালো বোনের দিকে। আকাশ ভিডিও কলে, সে তো খেয়ালই করেনি। মুখ থেকে চামচখানা টেনে বের করে ওড়নায় মুখ মুছে লাজুক হয়ে তাকালো ফোনের দিকে। শিয়া মিটিমিটি হাসছে। পাশ থেকে নিচ থেকে শোনা গেল রেণুকা রহমানের কণ্ঠ ডাকছে দু বোনকে। শিয়া বোনকে ইশারা করলে কথা বলতে সে নিজে গেল। আকাশ মাথার নিচে এক হাত দিয়ে শুয়ে আছে। ভেজা চুলগুলো কপালে পড়ে আছে। প্রিয়া মিহি গলায় বলল, শাওয়ার নিয়েছেন? অসময়ে? অভ্যাস করছি। কিসের? তুমি এলে সময় অসময়ে গোসল দিতে হবে না। লজ্জায় রক্তিম হয় প্রিয়ার গাল। আপনি ভালো মতো কথা বলেন না কখনো? ইচ্ছে হয় না আজকাল মনের মধ্যে এক চিন্তা রেখে ওপরে ওপরে সাধু সাজতে? আমি পারি না, নির্লজ্জ। সত্যি তাই। কাল আসছেন? নিচ থেকে এসে চুমু খাবে এই কথা দিলে আসবো। প্রিয়া ঠোঁট কামড়ে ধরে। কথা বলতে গেলে লজ্জায় পড়ে যায়। কথার পিঠে কি বলবে গুলিয়ে ফেলে। ইস, মজা করছি না তো? আসবেন কিনা বলতে কি সমস্যা? চুমু দেবে? বিয়ে হোক সব দেব। সবই তো আপনার। সব। তোমার দিন, তোমার রাত, তোমার লজ্জা, তোমার। থামবেন? শব্দ করে হেসে ফেলে আকাশ। এই মানুষটার হাসিতে বুক কাঁপে প্রিয়ার। মুগ্ধ হয় সব সময়। ফোন বাঁকা করে হা করে তাকিয়ে থাকে মানুষটার দিকে। ওই চোখে চোখ সে রাখতে পারে না। রুহু সহ শিহরিত হয় তার। আকাশ ভেজা চুলে হাত বুলায়। আমি যেতে পারছি না। আরাপ আর শিরা যাবে পরশু শিয়ার তথ্য নিয়ে। আপনি আসলে সমস্যা কি ম্যাডাম? একটু বেশি উতলা দেখছি। মোটেই সেরকম কিছু নয়। তাহলে কিরকম কিছু? আসবেন কিনা বলুন।
ভেবেছিলাম যাব না, এমন না গেলে মরে যাব। এখন না গেলে মরে যাব, আপনার উতলা মুখটা না দেখলে, লাজুক রক্তিম গাল দুটোতে ঠোঁট না বুলালে শ্বাস নিতে পারবো না। প্রিয়া ফোন সরিয়ে হেসে বলল, আইসক্রিম খাবেন? মিষ্টি। প্রিয়া আচমকা বাঁকা হাসলো, ফোনটা রাখলো, বালিশে হেলান দিয়ে পুরো চামচ ভর্তি আইসক্রিম মুখে নিল, চোখ টিপলো আকাশের দিকে। আপনি চাইলে সেদিনের মতো মিষ্টি করে দিতে পারি। তার ব্যক্তিগত ওই আইসক্রিমের লোভে শুকিয়ে এলো গলাটা। প্রিয়ার বাঁকা ইঙ্গিত ধরতে 1 সেকেন্ডের সময় লাগলো না। মেয়েটা থেকে এরকম অপদস্থ করতে তৈরি থাকে সব সময়। দিতেই পারো, দিতেই পারি ভেবে বলছো? আরেক দফা আইসক্রিম মুখে নিয়ে চোখ টিপল প্রিয়া। না ভেবে বলার কি আছে? যখন চাবো তখন গড়িমসি করলে কিন্তু চলবে না। আমার মনটা বিশাল বড় চৌধুরী সাহেব, সামান্য আইসক্রিম দিতে কার্পণ্য করবো না, নিশ্চিন্ত থাকুন। আকাশ এবার ফিসেল হাসলো, ঠোঁট কামড়ে ধরল, শার্টের ওপরের বোতাম খুলে আলগা করে দিল। আমারও অল্পে স্বাদ মিটবে না কিন্তু। যখন নেব সর্বস্ব লুটে নেব পাখি। লজ্জায় কাতরাতে কাতরাতেও আমার এই বুকে আশ্রয় খুঁজবে। সেদিন বেশি দূরে নয়, 2 বছর আকাশ এহনা চৌধুরী থোড়ায় অপেক্ষা করবে। আমি তো সেটাই চাইছি, লুটে নিন আমাকে। বুকের ওড়নাটা আচমকা সরিয়ে ফেলল প্রিয়া। লেডিস শর্টের উপরে বোতামটা খুলে ফেলল। ফোনটা এমনভাবে ধরে রেখেছে, ভয়ঙ্কর অবস্থা। খেয়াল করলো আকাশ, শরীর শক্ত হয়ে আসছে তার। মেয়েটা তার কথায় অপদস্থ তো হলো না, উল্টো তাকে মারার পরিকল্পনা করছে। দেখতে দেখতে আরো 2টো বোতাম খুলে ফেলল প্রিয়া। তবে খুলে ফেললো হাত দিয়ে ধরে আছে শার্টের অংশ। ছেড়ে দিলে সর্বনাশ দেখবে চোখের সামনে বেচারা আকাশ। 2 হাতে চোখ ডুলল। প্রিয়া অসম্ভব মোহনীয় কণ্ঠে বলল, লুটে নিতে চান না বুঝি? কার প্রতি দয়া করে? আমি একটু রাগ করব না, সত্যি সত্যি। বোতাম আটকাও পাখি। প্রিয়া মিটমিটে হাসলো আকাশের জব্দ করতে পেরে। হাতের বাঁধন আলগা করলো খানিকটা। আকাশ আটকে উঠল, পাখি আটকে ফেলো বোতাম। এ বড্ড কঠিন অত্যাচার। এত দূর থেকে মরে যাব আমি, ধরতে পারবো না, আদর দিতে পারবো না। মাঝখান থেকে ঝড় তুলে দিচ্ছ বুকের ভিতর। ফোনটা একদম কাছে আনলো প্রিয়া। শটানে শুয়ে পড়লো বিছানায়, বা হাতে মুঠো করে ধরা নিজের শার্ট। কামুক গলায় বলল, ঝড় তো আমার শরীরও হচ্ছে, থামবে কি করলে? আকাশ চোখ বন্ধ করে ফেলে। মেয়েটা তাকে আজকে মেরে ফেলার পায়তারা জুড়েছে। প্রিয়ার এমন কণ্ঠের সাথে কালে ভদ্রে পরিচিত হয় সে। মেয়েটা সবসময় তাকে জব্দ করে ব্যবহার করে এই টোন। সে জব্দ হয়েও যায়। আমাকে জ্বালাচ্ছ? আমি সত্যি সত্যি জ্বালালে তখনও এমন আশকারা দেবে বুঝি? তো দেব না, কাছে চাই তো আমারও, সেটা আবার এক্ষুনি আপনার চাই না। নিজের হাতটা আলগা করে নামিয়ে আনলো খানিকটা নিচে। ফর্সা উন্মুক্ত কণ্ঠ দেশের নিচে অনেকটা চোখে ভাসছে। শ্বাস প্রশ্বাস দ্রুত হলো আকাশের। বুকের বা পাশটা তোলপাড় হচ্ছে। প্রিয়া দেখলো আকাশের কামুক দৃষ্টি। শ্বাস নিচ্ছে জোরে জোরে, নিজের হাতটাও কাঁপছে তার। লোকটাকে ওপরে ওপরে ভয় দেখাতে গিয়ে ভিতরে নিজে গলে পানি হয়ে যায় সে। এ যাত্রায় শব্দ করে হেসে ফেলল সে। ফোন উপর করে রাখলো পাশে। নিজের মাথায় ছোট্ট একটা গাঁটটা মেরে দ্রুত হাতে আটকালো শার্টের বোতাম। তারপর ফোন সামনে নিয়ে আকাশকে মিহি গলায় বলল, কেমন ফিলিংস? জঘন্য। জব্দ হলেন তাহলে খুব, আর জ্বালাবেন আমাকে আরো বেশি। আবার দেখবেন? যেদিন দেখব সেদিন সামনে বসিয়ে দেখব ম্যাডাম। নিজের হাতে আনবাটন করব সব। মেপে মেপে শুয়ে দিয়ে অনুভব করব। মূর্ছা গেলেও মানব না সব অত্যাচার। এর শোধিত দ্রুতই তুলব পাখি। রেডি থাকবে কিন্তু? হ্যাঁ। প্রিয় যাত্রায় ফোন কেটে দেয়। একটু বেশি হয়ে গেছে জব্দ করে গিয়ে। জব্দ সেও হয়, বুকের তোলপাড়ে এলোমেলো লাগে তারও সবকিছু, এই যেমন এখন লাগছে।